জন্ম জেলা আমার জেলা ঢাকা, বাড়ি আশুলিয়া থানা ৩ নং শিমুলে ওয়ার্ড। ওখানে আপনি আছেন এখন? হ্যাঁ, আমার স্থানীয় বাড়ি ওখানে, আমি থাকি বাড়িতেই। আচ্ছা, ঠিক আছে। বিস্তারিত ঠিকানা দরকার প্রয়োজন হলে আমরা আরও জানবো পরে। আমি গল্পটাই শুরু করতে চাই। জি বলুন, কেন আসলেন, কিভাবে আসলেন, একেবারে ছোটবেলা থেকে শুরু করি। তো ছোটবেলায় থেকে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা কি করতো আপনার? আমার বাবা টেলার্সের কাজ করতো, টেলার্সের দোকান ছিল। তো ওইভাবেই সাধারণত ৮-১০টা বাচ্চা কাচ্চার মতো আমরা বড় হয়েছি। কয় ভাই বোন? আমরা ৩ ভাই। আপনি বড়? আমি বড়। সবার বড়? হ্যাঁ, সবার বড়। আমার বোন নাই। তো এরকম ছোটোবেলা থেকে স্কুলে যাইতাম, পোলাপানের মতো ফাইজলামি করতাম। তো ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। তো লেখাপড়ার চেয়ে ফাইজলামিটাই বেশি হয়েছে, এই কারণে তেমন বেশি আর খালি আব্বুর হাতে পিটানি এরকম কিছু। তো আর আমি নানুর বাড়িতে থাকতাম বেশি আর কি। আমার বাড়ি আর নানুর বাড়ি কাছাকাছি আর কি, একটা চকের এরকম কিছু। তো আব্বু ওটা মানতো না, ধরে নিয়ে আনতো, আনারা আর পিটাইতো ইচ্ছা ধরে। পরে এরকম করতে করতে যাই হোক লেখাপড়া করি নাই, বন্ধু বান্ধবের সাথে। তখন বন্ধু বান্ধব বুঝতাম না, যার লোকে ভালো লাগতো তার সাথেই থাকতাম। তো ওরা যা যা করতো ওইভাবে করতাম। ওই দেখা গেছে বই থুয়ে একজনের সাথে আমাকে বাজার এই হলগুলা, তো ছবি দেখতাম পাশে আমাকে দোকান, ও জায়গায় যাইতাম না। ছবি টবি এইসব কোনো নেশা মেশা ছিল না। তো এই যে খুঁটিনাটি কাজ করার শখ, এই সাইকেল ভাড়া নিয়ে এক জায়গায় গেছি। তো সাইকেল আইনাকে দিতামও না, আবার আইতো একদিন না ভাড়া দিমু, সমস্যা কি, কিন্তু তারা মনে করতে হারিয়ে গেছে। এরকম একটা অবস্থাতে তো ফাইজলাম করে আব্বা কইলো না ওর লেখাপড়া হইব না। আর আব্বা আমার পাইতেও না, কারণ আমি তার দেখে এখনও ভয় পাই। কারণ আব্বা বারান্দায় থাকলে আমি ঘর থেকে বাইরে না, তার সাথে কথা বলি না। আর আমার জন্য যত ঝামেলা হয়েছে আমার মা, কারণ আমার কিছু না হইলেই আমার বকাবাজি, যে স্কুলে যাইতেছেন, ইটা যাইতেছেন, ওটা যাইতেছে। পরে নিজের দোকান ছিল, মাঝে সাঝে ধরে নিয়ে দোকান বহাইতো। আমার বহাইতো একদিন খালি বাড়িতে আয় পারলে হয়েছে। ওই টেলারিং? হ্যাঁ, টেলার্সের। তো একদিন বাসায় আসতে পারলেই আর আমার খোঁজা পেতো না, আবার 2 দিন পরে পিঠে পুটে লয়ে যেত। তো জায়গায় কাজ কাম শিখছি মাঝে সাঝে। তো আব্বার দোকানে নিজের আব্বা মাস্টার, কাজ শিখতে দেরি হয় নাই। তো দেরি হয় নাই, পরে সুদ দেখা দিয়েছে। পরে মোটামুটি বছর খানেকে কাজটা শিখে মোটামুটি মাস্টার। পরে 2-3 জন কর্মচারী। ক্লাস 8-এ থাকতেই? হ্যাঁ, ক্লাস 8-এ থাকতে পড়ালেখা বন্ধ হয়ে গেল। ওই বন্ধের পরেই আপনি শিখে ফেললেন? হ্যাঁ, বন্ধের পরে আর দোকানে যাইতাম। ছোট দেখা গেছে আব্বার লেগে বা কর্মচারীর লেগে ভাত নিয়ে যাইতাম। ও বসে বসে হাতের কাজ আয়ত্তে হয়তো, তাইলে আর অন্য সব মানুষের দোকানে গেলে সে না যে পানি আন, চান, ইডান দেরি। আর নিজের আব্বা আর নিজের দোকান। এই দোকানটা কোথায় ছিল? এটা আমাদের আগে প্রথম আম্মুয়ের দোকান ছিল শিমুলিয়া বাজারে, তখন আব্বা করতো। তো আর পরে জিরানি বাজার। এটাও কি সব টঙ্গিতে না কোথায় জানি? এটা হলো আশুলিয়া থানা জিরানি বাজার, সাভার এলাকায় পড়ে। সাভার এলাকা মানে এটা হলো বিকেএসপি আছে না, বিকেএসপির পাশেই ওইটা, বিকেএসপিটাই জিরানি। ঠিক আছে, বলেন তারপর। তো নিজের আব্বা এই কাছ থেকে কাজ কাম শিখলাম। শিখার পরে এখন দোকান চালাই। এখন তেমন আর ফাইজলাম টাইজলাম করতেছি না, যেটা এখন বাড়িতে আইলে ফাইজলাম করলেই খালি করানো লাগে। কিন্তু আমার ছোটোবেলায় থেকে ওই যে কইলাম খুঁটিনাতিতে বেশি সাইকেল চালাইতাম। দেখা গেছে ঢাকা থেকে জ্যাঠার আগে তো জ্যাঠাতো ভাইয়ের কাছ থেকে টাকা টোকা নিয়ে একটা পুরান সাইকেল কিনা ভালো টালো কইরা নিজে চালাইতাম, একদম চকচকা। আর আমি এমনভাবে যত্ন করতাম, আর মনে করেন যে নিজের সে যত্ন বেশি, আমি যে জিনিসগুলো ইউজ করতাম। তো পরে এইভাবে করার ফলে পরে সাইকেল টাইকেলের গেল, একটু বড় হইলাম, মোটর সাইকেল কিনুম। আর মোটর সাইকেল তো বাড়িতে থেকে কিনা দেবো না। আর বন্ধু বান্ধব মোটর সাইকেল থাকলেই মনে করেন ওই মোটর সাইকেলটাই যদি দেখতাম আব্বাই নাই বা আব্বার এমন কি হয়েছে, মোটর সাইকেল 1 লিটার তেল ভরে দিব, তুই আমার খালি একটু চালাইবার দে, বা মার সামনে যাবো, মায়েরে দেখামো, বা আব্বারই দেখামো। আব্বার সামনে তো সাহসী নাই। তারপর এমন কি মাই দেখতো না, আব্বাই বেশি দেখতো, যে যার দেখে ভয়টা বেশি। আর আমার তো কিছু কইতো না, বাড়তে মার সাথে শুরু হয়ে গেল যে এইটা করতেছে তোমার পোলা, এটা করতেছে তোমার পোলা, মরবো, এইটা করবো, ওটা করবো, নানান অবস্থা, যা শাসন যা আর কি। আর পরে মনে করেন আমার 2 ভাইয়ের চেয়ে আমি মাইরটা বেশি খাইছি, কিন্তু হুদায় আর কি। পরে এরকম বইটয়ে তো কাজ কাম করলাম। তো কাজ কাম করার পরে নতুন দোকান টেলার্সের মাস্টার মোটামুটিভাবে চললো। দোকানে থাকলাম। তো কাজকর্ম করতে করতে করতেছি, বাড়িতে যাইতেছি, মোটর সাইকেল কিনলাম। তো মোটর সাইকেল কিনলেন কিভাবে? নিজের পয়সা দিয়ে নাকি বাপের পয়সা দিয়ে? আব্বার কাছ থেকে টাকা নিয়ে, আব্বার এক বন্ধুর কাছ থেকে নিয়ে। আর এক দোকান পয়সা থাকে,
পরে হেরাও ফাইজলাম করে যে ধরো একটু চালিয়ে হও আমি আর আব্বার সামনে ওগুলো করি না আর আমার আরো আব্বার সামনে কথা বলি না দেখে আমার আরো খোঁচায় যে আর কি বুঝাইতেছে পরে যাই হোক একজন আব্বার এক বন্ধু আছে তার একটা সুজুকি আগের মডেলের মোটরসাইকেল ছিল ওইটা কিনলাম 25,000 টাকা দিয়ে 2বারে টাকা দেওয়া তো এটা দিয়ে দোকানে যাই আহি দোকানে যাই আহি না হেড নেও বিচার মোটরসাইকেল নতুন মোটরসাইকেল চালাইতেছি বাড়িতে থেকে আসতে হলে আর মেক্সি আর কি আব্বারে চিনে সবাই চিনে গাড়ির সামনে দিয়ে ওভারটেক করলেই যে কেউ একজন বলে দিত ওই যে গেল আর হ্যাঁ বাড়িতে যায় মোটরসাইকেল এমনি চালাইছে রাস্তায় ওইটা বেশ অ্যাক্সিডেন্ট করলে 1 টাকাও দিব না ওইটা বেচে তোর পোলার অ্যাক্সিডেন্ট এই চিকিৎসা করামো আমার কাছে টাকা পাবি না আর মার আর আব্বার ঝগড়া শুধু আমার লেগে আর কোনো কারণ নেই তো এইভাবেই বড় হইলাম তো দোকানে কাজও শিখতেছি তারপরে যে কাস্টমারের মতো একজনের সাথে পরিচয় আচ্ছা তো পরিচয় মানে একটা মেয়ের সঙ্গে পরিচয় হ্যাঁ একটা মেয়ের সাথে আমি একটু প্রম করছি ওকে একটা মেয়ের সাথে পরিচয় তার আগে চিনতেন না তাকে না তার আগে চিনতাম না আচ্ছা ওইখানে দোকান দিলাম দোকান আর কি জিরানিতে এক সাইডে ছিল আর এক সাইডে নতুন দোকান নেওয়ার পরে আর ফ্যাক্টরি এলাকা তো ওই যে একটা জামা বানাইতে দিছিল আর কি একজন কাস্টমার আসলো তো একটা কাস্টমার আসলো বলতে কাপড় বানাইতে আসলো একটা মেয়ে তো মেয়েটা দেখে ভালো লাগলো আর কি মোটামুটি ভালো লাগলো 2টা মেয়ে ছিল তো ওই মেয়ের সাথে যে আসলো আরেকজন জামা বানাইতে দিতেছে মাসিকভাবে বেতন পায় জামা বানায় মাসিকভাবে বেতন পায় তো ওই মেয়ের সাথে আরেকটা মেয়ে আসছে ওর বান্ধবী তো দুইজনেই আর কি এক কাস্টমার দোকানদারের সাথে হাসি তামসা টেলার্সের দোকান হলে একটু ফাইজলামিটা বেশি হয় তো দুইজন আসলো কথাবার্তা করে ওর দেখা দিয়ে ওর বান্ধবীর দেখা দেখি আরেকটা ও যে বান্ধবী সেও করলো জামা বানাইতে দিল তো জামা বানাইতে দিলাম তার ভালো লাগলো সবসময় মোড়ো টোড়ো দেওয়া থাকতো আর কি সবার চেয়ে একটু আলাদা ডিফারেন্স গার্মেন্টসের মানুষ দেখা গেছে কত আছে উন্না নাই ইডা নাই উডা নাই ওরকম না সুন্দর ভদ্র আর কি চেহারা ফেস কাটিং দেখে ভালো লাগলো ভালো লাগার পরে আমি আর বলতে পারতাছি না আর বলিও না কিন্তু মানে রেগুলার আপনার ওখান থেকে কাপড় বানাতো হ্যাঁ কাপড় বানাতো আবার তার ভাবিও বানাইলো ওর সাথে পরিচয় হওয়ার পরে আরেকজন ওরাও কাস্টমার নিয়ে নাম জানতেন তখন পর্যন্ত নাম জানেন হ্যাঁ নাম জানি কি নাম মনি আচ্ছা হ্যাঁ কারণ লাগে নাম তো আমার প্যাডে লেখা লাগে ও কার আমার মেমোতে লেখা লাগে না যে এই নামের এই আরেকজন তার নাম হলো আরজিনা আচ্ছা আরেকজন যে আপনার ভালো লাগছে কাকে মনিকে হ্যাঁ মনিকে আচ্ছা আর আরজিনার আর কি কিছুদিন যাতায়াতে দেখলাম আরজিনার আবার আমারে ভালো লাগতেছে এখন আমি জিনিসটা বুঝতে পারলাম কিন্তু তার আমার ভালো লাগে না এখন আমি একটা ফাইজলামি করলাম ওই আরজিনা আমার বলার আগে আমি আরজিনার কাছে বললাম যে তোমার বান্ধবী আমার ভালো লাগে সেফ জোনে চলে গেছে তো পরে সে আর আমি বললো না কিন্তু আর পরে আমি জানতে পারলাম আরজিনা ওই মনিরে যায় প্রেশার দিতেছে যে মুরাদ ভাই তোমার তোর পছন্দ করে তো ওর সাথে তোর সম্পর্ক করতে হইব তুই যদি না করস তাহলে আমরা দুইজন একরকম থাকুম না আর কি লেগে তা জানি না আমারে ভাল লাগছে আর আমি ওরে দেওয়ারে কয়ে দিছি আমারে যাতে না কয়ে পারে তো পরবর্তীতে ঘটনা আস্তে আস্তে পরে জানতে পারলাম মনির কাছে কয় হে তোমার পছন্দ করতো যে আপনার পছন্দ করতো তো আমি মোটামুটি বুঝতে পারছি এই কারণে ওরে দিয়ে অফারটা দেওয়া হয়েছি কারণ আমার তো তার ভালো লাগতেছে না তো এভাবে সম্পর্ক আর আমার চেহারা আমার আব্বার চেহারা মোটামুটি আর ইয়াং বয়সের আমি বড় ছেলে আমার মোটামুটি একটা তো সময়তে কত লোক যারা না চিনতো তারা বাইক হইতো তো আমি এই বিষয়ে আর আব্বা দোকানে বসতো বলে আমি করতাম না কোনো মেয়ের সাথে কথা কইতাম না আর এলাকায় তো করতামই না কারণ আমার বড় জেঠা মেম্বার তো আমার চিন্তা করলো আমি কোনো অন্যায়ের সাথে কোনো মারামারির সাথে কোনো আর কি কোনো একটা নামে যে জিনিসটা নিয়ে বিচার আসার সম্ভাবনা আমি ওইসব কোনো কাজে যেতাম না কারণ আমার মাথায় একটা জিনিস নলেজে থাকতো সব সময় যার বড় জেঠা হলো মেম্বার ওরা করে মানুষের বিচার ওর বিচারটা যদি কিনা আমার বিচারই যদি আমার বাড়িতে যায় আর আমার বিচার যদি তারা করে তাহলে জিনিসটা কেমন দেখা যায় না নিজের বাড়ির তো বিচার যায় বারে আমি এই জিনিসটা নিয়ে আমি কোনো যাইতাম না কিন্তু নিজে ফাইজলাম করতাম মার খাইতাম আব্বা শাসন করতো মা শাসন করতো সম্পর্কটা কিভাবে হলো তো সম্পর্কটা এইভাবে ওর মাধ্যমে সংসার হলো তো ওর ভেতরে হইলো গিয়ে ঢাকায় পোলা আমরা এই যে ফাঁকে থেকে করুম না ওখানে এই জায়গায় থেকে যদি না করে দেই যদি কিছু করে বা যদি প্রেশার ক্রিয়েট করে ওর ভিতরেরটা তো আর আমি জানি না ও আমার পরবর্তীতে বলছে এগুলো জানলাম পরে ভয়েই কয়েছে হ্যাঁ আমি রাজি ওই কথা কয় দেখা করি আমি এবার মোটরসাইকেল নিয়ে সন্ধ্যাবেলা যাই বা একদিন থাকি দোকানে পরের দিন যাই
তো ওই যে ওর ফ্যাক্টরি, আমি দোকান থেকে যাইতাম 1 ঘন্টা আগেও যাইতাম, গেলে আশেপাশে সময় কাটে। ওর যখন ছুটি হতো ওর সাথে দেখা করতাম ওই গেটের সামনেই দেখা করে। আর পাশে ওর ফোন ছিল না, পরে তখন তো ছোটো মোটো বাটন ফোন, তখন ওই ফোন দিয়ে আরেক পাশের জনের ডাকিয়ে নিতাম, ডাকিয়ে নেওয়ার সাথে কথা কইতাম। ছুটির পরে ওই একটা জায়গা ঠিক করা ছিল গেটের সামনে, করতো, আসতো এনে দেখা সাক্ষাৎ করে আমি বাড়িতে গেতাম গা। এও গেতে 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 মনে করেন যে সময় গেল 7-8 মাস সম্পর্ক করলাম এইভাবেই। আর দোকান থেকে যাইতেছে জামা কাপড় বানাইতেছে, হালকা পাতলা কথা কইতে, আব্বাই না থাকলে কথা কইতেছে, কিন্তু দোকানে বয়ে কথা কইতাম না। ওই যে আব্বা আসলে যদি আব্বার কেউ কয়ে দিত, তো এই ভয়। আর কোনো মেয়ের সাথে কথা কই না, যদি ভাই মনে করে আমার কথা আব্বারে জিজ্ঞেস করলো, তো ওই সব ব্যাপার আমি কোনোই না। কিন্তু ওরে দেখে ভাল লাগছে, ওরে অফার দিছি, ওর সাথে চুরাম করে খেতে। তো হঠাৎ একদিন দেখি ওরা যে আমার দোকানের পাশে যে জায়গায় বাসা ভাড়া থাকে, ওর আব্বু একজনের সাথে বিয়ে ঠিক করছে। তো নতুন বাইক চালাইছি, হয়তো শখের জাম্পার সমস্যা ছিল, শরীর টরিল ব্যথা, আমি 2 দিন জ্বর বাড়িতে। তো ওই বাসায় ওর বান্ধবী আমার ফোন দিছে, কয় ভাই আজকে তো মনির বিয়ে। হঠাৎ কোনো কিছু জানলাম না, ওর আব্বাই মনে হয় পাত্র দেখছে বিয়ে, আমি সত্য না মিথ্যা জানি না। আমি ওই অবস্থায় জ্বর টল নিয়ে আসলাম জিরানি। ওর যে বাসাটা যাবো ওটা আমার দোকানের সামনে, আব্বাই আমি দোকানে আইতাছি না, আব্বা ভিলেন হয়ে যাচ্ছে। আমি দোকানে আসি নাই, অসুস্থ বাড়িতে থাকবি, তো মোটরসাইকেল নেবো জিরানিকে। তো আমার দোকান এরকম রাস্তা, ওদিক দিয়ে পিছন দিয়ে আসা যায়, পিছন দিয়ে মানুষে প্রসাব করে, নানান নোংরা। আর কি করবো, ওদিক দিয়ে ওর বিয়ে হয়ে যেতেছে, মাথা তো খারাপ। পরে ওদিক দিয়ে যায়, পিছন দিয়ে গেলাম মোটরসাইকেল আরেক জায়গায় রাখে, যাতে ঠিকই ওর রুমের সামনে অনেকগুলা জুতা, কিসের জুতা তা তো জানি না, আমি মনে করছি বিয়ের মনে হইতেছে। পরে ওরা আবার ওই বাসায় বলে ভাড়া থাকতো, আচ্ছা, ওই পোলাটাও ওরা বিদেশি, তো ওইভাবে করতো। তো আমি যাই ওই পোলারে ডাকে, ওই যে বাড়িতে ভাড়া থাকে, ওর বাইক না আবার আমার বন্ধু, তো আর আমারও আর কি ফ্রেন্ড হিসাবে সবাই চিনে ভালো, আব্বারও চিনে ওইরকম পরিচিত, আবার আব্বা রাজনীতির সাথে জড়িত আছে, ওইভাবে পরিচিত, নানানভাবে আর কি চিনে। তো বন্ধুরে কইলাম, বন্ধু এই ঘটনা, পোলারে ডাকে আইনা ওর ইচ্ছা পিটাইছি, যে এইভাবে মারার অবস্থা, যে তুই আর মানুষ পেলি না, তুই ওরা এইসব বিয়ে করবার লিগে। পরে এরকম করে আমি ওইভাবে করার পরে বন্ধুরাই আর কি মিলমিশ করে দিল, তুই জাগা আর বিয়ে করা পারবি না রে সেটা। পরে এরকম কইরে আমি আবার বাড়িতে গেলাম, বিয়ে বন্ধ। পরে বাড়িয়ালি ফোন দিছে, এই বাড়িয়ালি আবার আব্বার কাছে আইসা কইতেছে, আপনার পোলাই আমার বাড়িতে থেকে বাড়াইটা বাইরে খেতে দিছে। কে লেগে? ওই মেয়ের কারণে। ওই তখন আব্বাই জানলো যে ওই মেয়ের সাথে সম্পর্ক। বাড়িতে আইলো, বাড়িতে আসার পরে ও এলো অসুস্থ, দোকানে যাই পারতেছে না, বুঝলাম কোনা বাড়া যায় মানুষের বাসার ভাড়াইটা খেতে কেমনে, এটা যদি আব্বা বুঝতো। হ্যাঁ, জিরানি যে মাসার বাসা হ্যাঁ কইলো। তো আমি কইলাম, তে আমার পোলা খেদাইব না কার পোলা খেদাইব, এটা চাপা মাইরা আর কি, এরকম আর কি, যে কথা কাটে দিলাম। বাড়িতে তুই মন জানি হয়ে গেলাম হঠাৎ করে, যে এই অবস্থা, এটা তো সম্ভব না। তো আমি কই, তা আমি তোমার এলাকায় আমি তোমার এই ছাড়া বাঁচতাছি না, বাঁচুম না বা এরকম। তো পরে কইতাছে, তুমি আহ যদি আসতে পারো। আমি আমার এমুক ভাবির বাসায় আছি, ওই যে যার বিয়ে খাইতে গেছে ওর ভাবির বাসায়। ঠিক আছে, পকেট হলো 25 টাকা, হাতে এলো একটা মোবাইল, চাইনা মোবাইলগুলো আগের। তো পরে 25 টাকা না, আব্বাই তো বকাবজি করতেছে বাড়িতে, আমি পাশের রুমে শোয়া, মার সাথে পুরা গালাগালি। পরে আমি করলাম শার্টের যে সকেটে, ওই শার্টটা একটা কান্দে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। বাইরের পর টাকা আছে 25 টাকা, টাকা নাই, গায়ে বান্ধা। আমি তো এত দূরে যাইও নাই, রাস্তায় বেরোলাম। আমার দোকানের পাশে একজন ডিসলাইনের কাজ করতো নজরুল ভাই, তো উনি দিয়ে আসতেছে। আমি কই, ভাই করেন, হ্যাঁ 100 টাকা দেন তো। ওর টাকা নিয়েছি, কাউন্টারে গেছি, সবাই চিনে। আমি কই, ভাই গায়ে বান্ধা যাওয়ার মতো কম দামের টিকিট কি আছে? কবে কতজনে তো ইঞ্জিনে বয়ে যায়, ওলা কতজন দাঁড়িয়ে যায়। আর এই মামা কোটা গায়ে বান্ধা যাইবো, একটা টিকিট দাও 500 টাকা। আমি আর মনে করতে, মামা আমি তো বেড়াই যেতে না, আমি তো যেতে বিপদে পড়ি, আমি তো জানিও না, মানে এত লং রোস্টে আমার জীবন আমি যাই না, আর বাড়াও জানি না। আর বাড়িতে থেকে এই পর্যন্ত আইসি, একটা মেক্সি ছিল আমার ঘর,
তো মোটর সাইকেল নিয়েছি, তেমন ভাড়া ওখান থেকে 8-10 টাকা, এত দূরের ভাড়া কীভাবে যাবো। পরে যাই হোক 100-150 টাকা এভাবে এই করে মনে হয় 200 টাকার মতো ব্যবস্থা করে নিয়ে আমি 150 টাকা টিকিট কাটলাম। টিকিট কাইটা ওর লগে ফোনে ফোনে কথা কয়ে ফোন থাকলে ঠিকানা। আর পরে আমার নামতে বললো তুলসীঘাট নামলাম, একজন লোক পাঠিয়ে দিল সাইকেল দিয়া। পরে ওই যে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর তো অবাক, কি কয় অহন তো আব্বাই আমার খুঁজা পায় না না পাওয়ার পরে আমি ওর কাছে যাওয়ার পরে যাকে সেভ মতো আমার নিল, নেওয়ার পরে কথাবার্তা কইলাম যে এখন কেমনি কি। আমার উদ্দেশ্য তের আগে একটু কই নেই, আমার উদ্দেশ্য হলো গিয়ে আমার এক ফুয়াতো বোন জামা আছে বাবুল ভাই, ওনারে আমি বলছি কি যে আপনি তো কলোনি ভাড়া দেন, আমার একটা রুম দিবেন, আর প্রথম মাস চলার লেগে কিছু চাউল দিয়েন আর 2-1000 টাকা দিয়েন, আমি ওই মেয়ের নিয়ে পড়ুম। আচ্ছা ঠিক আছে তুই যা। ও জায়গায় যখন মেয়ের এলাকায় যাই পড়ছি, এখন একটা বেবাও আর একটা মেয়ের বাড়িতে একটা পোলা গেছে, ঢাকার পোলা। এখন তারা তো মনে করেন যে এক পক্ষে বেড়াইতে গেছি এরকম একটা অবস্থা। আর ওই এলাকার 95% লোক আমার ওই দোকান যে জায়গাটায় ওই জায়গায় থাকে। এখন দোকানের লোক সব চিনে, ভাই আপনি ওই জায়গায় আর কি। পরের দিন এটা তো পরে ওই গেলাম, আমি কই না এই জায়গায় থেকে তো যাইয়া পারব না। হন আবার কিছু এলাকার পুংডা পোলাপান আছে, যার পর যে বাবির বাসায় গেলাম, ওর বাসায় থেকে আরেক এই যে মনির খালার বাড়িতে গেলাম, কই ডাকে এটা ঢাকার পোলা। তো ওর খালার এই সব কিছু খুইলে কইতে গেলাম যে বলো যে আমাদের বিয়ে এখনো হয় নাই, মানে বিয়ে ছাড়া একরকম সাহস, বিয়ে হইলে একরকম সাহস। আমার ভিতরে প্রেম করছি, ভালোবাসছি, ব্যাস এই পর্যন্ত। পরবর্তীতে এই জিনিসটা কোথায় যে দাঁড়াইবো, কীভাবে হইব, ইমোশনাল জিনিসটা ওরকম বুঝিও নাই। আর কোনো খারাপ কোনো চিন্তা ভাবনা তাও আহে নাই, সেফ মতো। প্রেম তো প্রেম, পবিত্র জিনিস, ওর মধ্যে খারাপ জিনিস আইব কি লিগে? পবিত্র তো পবিত্র, প্রেম করছি এইটাই সত্য। আর তার মধ্যে আমার বাড়িতে যে রেখেছে, আমার আব্বার সামনে আমি কথা কই না, কিন্তু আমার মায়ের জানাই। হ্যাঁ, কোন একটা মেয়ের সাথে কথা বললো আমার আম্মা ওটা জানে। এমনকি ওর সাথে আমি ফোনে কথা কইছি, আমার ওর রুমে নিয়ে দেখাইও দিছি। তোর খালারে কইলাম, ওর খালাই করলো যে ঠিক আছে এত চিন্তা ভাবনা করো। ওর খালা এবার মনিগো বাড়িতে নিয়ে এলাম একটা ভ্যানে, এত দূর ভ্যানে গেলাম, এইভাবে দুই পাশে বসে ভ্যান, ওই না বসতে পারে না, মনে পইরা যাই। তো পরে এইভাবে আসলাম, অনেক দূর 4-5 কিলো রাস্তা এলাম। পরে ওর খালা ও বাড়িতে নিয়ে এসে ওর চাচির বাসায় বসে ওর আব্বারে কইলো, ওর আব্বা তো ঢাকা, ও বাড়িতে কেউ নাই, ওর চাচারা। এদিক দিয়ে আমার আব্বা ফোন দিছে, জানছে ওর আব্বারে ডাকে আনছে, ওর আম্মারে ডাকে আনছে। আমার শাশুড়িটা মাটির মানুষ আর কি, তো হান বলো তো অনেক ভালো। তাগো দুজনের হ্যাঁ মনির মা, হ্যাঁ মনে করেন যে পাগল একদম, আমার ছাড়া বুঝেই না কিছু, এরকম পাগল। আচ্ছা। তো পরে তাগো ডাকে আনছে আব্বাই, ওই যে আমার যে আব্বার বন্ধুর তার জ্যাঠাশের মেয়ের দিয়ে কথা চলছিল একটু বিয়ের, তার বাড়িতে। ওই জায়গা থেকে মনির ফোন দিছে, তোমার কাছে কি মুরাদ গেছে? ওরে তো এদিক দিয়ে পাইতেছি না, যদি কিনা তোমার কাছে যায়, তুমি যদি লাই দাও, আমি পাশের দাঁড়িয়ে শুনতেছি, তোমার কাছে যদি প্রশ্রয় পায় তাহলে তোমার মা বাপরে কাইটা পান দিয়ে বাসে দেব। এটা আপনার বাবা বলতেছে? হ্যাঁ আব্বা বলতেছে। আরে ও কইতেছে যে বাবা মা তো বুইড়া হয়ে গেছে, বাঁচবে কয়দিন, যার সাথে সারা জীবন থাকুম হ্যাঁ যদি ভালো থাকে। এই লোক আব্বাই রাগ রিপ্লাই দিছে এরকম। হ্যাঁ যে আব্বা তো আমি ওই জায়গায় পাশে দাঁড়ানো, আসলে অপমান হওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা। তো আব্বা আমার ছেড়ে দিল, কনফার্ম হলো আমি ওই জায়গায় গেছি। আমার ফোন টোন টোটাল বন্ধ। রাত্রেবেলা ওর চাচা আমার কইতেছে, বাজার যান, আপনি ঢাকায় থেকে আইসেন, আমরা বলুমনি যে বেড়াইতে আইসে, আপনি যদি বিয়ে না করেন তাও এখন যাইতে পারেন গা, ভাই বোনের সম্পর্ক। আবার দেখি কিছু এলাকার পোলাপান গুনগুন করতেছে, আয় করতেছে ভাই আপনি কি করেন? ভাই আমি এক দোকান কর্মচারী, দোকান থেকে পরিচয়, এইভাবে আমার দোকান উঠম জানি না। ওর মনির আবার ছোট হয় চাস্তো ভাই, ওই দোকানের মালিক। আমি মনে মনে করতেছি, তুই যে প্রশ্নগুলো আমার করতেছস, তুই তো আমার এলাকায় গেলে আমার চেহারা দেখলে তুই আমার সামনে হবি না। তো যাই তোর এলাকায় আইসি, যা কষি ওরা আর কি একটা দান্দা করতেছে যে ঢাকায় থেকে পোলাইছে। তো লাস্ট পর্যন্ত এইভাবে আবার 2-1 ওই যে কইলাম আমার এলাকায় থাকে, তারা ভাই আপনি জায়গায় এটা সেটা বেড়াইতে আইসি। তো ফোন টোন বন্ধ, রাত্রে হয়ে গেছে।
আর বিয়ে করাইব, আর আমার কাছে টাকা নাই। আমার একটা ফোন আসছিল, ফোনটা কইছি দিয়ে বিক্রি করে দাও, তো বিক্রি করলো না। না তোমার ফোন তোমার কাছে থাক। ওরাই ম্যানেজ ট্যানেজ করে উকিলের কাছে যাইতেছি, কোর্ট ম্যারেজ করম, উকিলের কাছে যাইতেছি ক্ষুদ্র কোমরপুর। তো ভ্যানে করে নিয়ে যাইতেছে। আর আমার যে উকিল হয়েছে, হ্যাঁ আমার মনির এক পক্ষে মামাকে লাগে, এক পক্ষে দুলাভাই লাগে। পরে আমরা বৈশা বৈশা যাইতেছি, এক ভ্যান চালাইতেছে একজন। তখন বিয়ে করতেছি, বিয়ে কি জিনিস আমার কিছুই বুঝতেছি না। বিয়ে করুম, ভ্যান চলতেছে না জোরে, হ্যাঁ ভ্যান চালায় না কিলে, ভ্যান আলা কি মনে হয় মামা কয় কি ভ্যান যে চালাইতেছে হ্যাঁ তোমার বড় সম্বন্ধী। হেই কি কয়, আমি তো জানি না কিছু। তো মনির বড় ভাই, হ্যাঁ খুব ভালো আর কি। আমার শ্বশুর বাড়িটা মনে করেন অন্যরকম, একদম খুব ভালো পরিবার। ওকে, তো পরে আমি তখন জানলাম যে হ্যাঁ আমার বড় সম্বন্ধী। তো গেলাম আস্তে আস্তে উকিলের বাড়িতে, টুপি মুপি মাপতায় দিলাম, একটা বইলাম পশ্চিমমুখী এই কইরা। বিয়েটা যখন সাইন করলাম তখন কেমন যেন মাথার একটা ঝিম মারলো যে বিয়ে একটা বাধা পড়ে গেলাম। এই যে বিয়ে করলাম, মিষ্টি মুখ করুম, তখন তো মনে করেন টাকার কোনো সাবজেক্ট নেই, টাকাই নাই। এই যে এই আনার করলি বিস্কিটগুলো আছে না, 12 টাকা প্যাকেট বিস্কিট এনে মিষ্টি মুখ করলাম সবাই। তো উকিল টুকিল কুটমাস কইরা টইরা আমি এখানে আসলাম। একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ। গল্পটা আপনারা শুনে যাচ্ছেন আমি জানি। সাধারণত কোনো মেসেজ না থাকলে আমি কখনোই কোনো স্টোরি আপনাদের সামনে আনি না। আজকের এই স্টোরিটা এতটা চমৎকার একটা গল্প, আপনারা শেষ পর্যন্ত শুনবেন। ওনার বলার জায়গাটা খুবই ন্যাচারাল, একেবারেই ওনার মতো। আপনারা শুনবেন কারণ শেষ পর্যন্ত অসাধারণ একটা মেসেজ আছে আজকের এই গল্পে। জি বলেন তারপর। তো পরে বিয়ে টিয়ে হলো। তো আমাদের শ্বশুর বাড়িতে আসলাম, আসার পরে এক রুমে আস্তে আস্তে রাইতে গেতে ওদিন শুয়ে পড়লাম। মানে শ্বশুরবাড়ির লোকজন আপনার প্রতি খুশি ছিল যে না জামাই হিসেবে তারা আপনাকে অ্যাকসেপ্ট করে? হ্যাঁ অ্যাকসেপ্ট করছে। আর ঢাকা থেকে গেছি, আর ঢাকার মানুষ তারা পাইলে অন্যরকম। পরে ওনাদের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধাতে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঢাকা থেকে অনেক দূর তো। হ্যাঁ হ্যাঁ, গাইবান্ধা থেকে, গাইবান্ধার ডোলবাঙ্গাতে 350-400 কিলো এরকম, 350 কিলো এরকম। তো বিয়ে হয়ে গেলে এখন তো আর কিছু করার নেই, এখন আমার ফোন বন্ধ। আমার আব্বা আমার এত শাসন করে, আবার সবচেয়ে বেশি আদরও করে। এটা হয়, হ্যাঁ। তো আদর করে, আমি তো ইন টোটাল বন্ধ, ফোন টোন বন্ধ, কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে একদিন ফোন দিছে, আমার নানু ফোন দিছে যে কই আছো, আর কান্দাকাটি লেগেছে, বাড়ির বড় আর নাতি নাত করবো মধ্যে আমি বড়। তো আদরের, সবার আদরের, আমি জেঠা জেঠা যত যাই আছে আমার ফ্যামিলির মধ্যে আদরের। তো এরকম করতে করতেই হইলো, ফোন করলাম, কে জানি নানু না নানা ভাই, কেউ একজন ফোন দিছে। ফোন দিয়ে কথা কইতেছে, ফোন খোলা পাইছে আম্মার কানে গেছে আর কি, আমার মার কালে। পাগল হয়ে ছুটে গেছে, কি ব্যাপার তোর আব্বা তো 2 দিন ধরে হাট ফেলে গেছে। আল্লাহ কি কয়, আব্বা হাট ফেলে কি লেগে? হ্যাঁ আমার খালি মারে আর এই করে, কয় না আমি আব্বা আমার বকা দিলে বা আমার মারলে পরে আলাদা যায় কান্দে, এরকম আর কি। কিন্তু ওর দিক থেকে আর কি বাবারা কিন্তু এরকমই, বুঝাইতে যায় না যে কতটা, এই যে এখন বাবা হইছি এখন বুঝি জিনিসটা। তো এরকম, তো আমি কই না। পরে আমার আম্মা কইলো কি, তো বিয়ে যখন করে ফেলাইছ তুমি করো, বউ বাসায় রেখে আসার পরে তোমার বড় আম্মা যে মেম্বারের বউ, যে তোমার বড় জেঠি আর আমি যাই, হ্যাঁ দেখার কথা কয়ে যে দেখবার গেছিলাম, পছন্দ ছিল লয়ে পড়ছি, এইভাবে নিয়ে মনে তুমি তোমার মতো বাচ্চা বড় আমাকে পাগল হয়েছি আমি, বলেও রাখতাম না। নিলে 2 জন বিয়ে জন করছি একসাথে, তারপর তুমি না নিলে, যে ওরা ফাঁকির, তুমি এলাকা থেকে ধমক গেলাগা। আর আমি ঢাকায় থেকে একটা পুলাইছি, একটা যুবতী মেয়ের বাড়িতে একটা ছেলে গেলে এমনি কানাঘোষা শুরু হয়ে যায় যে ওই যে একটা পোলা নিয়ে আইছে বা কিছু, তাই আমার বদনাম বাইন করুন কি লেগা, এরকম একটা মাইন্ডটা আমার মধ্যে। তা আমি কই না, আমি যদি কিনা বাড়িতে আহি তাহলে আমরা 2 জন একসাথে হম, আর নাইলে আমি বাড়িতে আইতাম না। তো এরকমই করতে পারছি না। পরে এইভাবে একদিন গেল, একদিন যাওয়ার পরে পরের দিন আমার আব্বার সাথে একজন থাকতো, আর ওই মনের আব্বা 2 জনের ভোরবেলা পাঠিয়ে দিছে। এই দিক দিয়ে তো জানে বিয়ে করে ফেলাইছি। তো বিয়ে করার পরে আব্বাই মনে হয় 5-7 হাজার টাকা দিয়ে দিছিল যে 2 জনের নিয়ে হও। মেয়ের বাপ তো আমার যায় হাতে পায়ে ধরে অস্থির, মনের আব্বা, যে এই সমস্যা এটা সেটা। আর হ্যাঁ ও জানতো যে তার ওর সাথে আমি সম্পর্ক করি। তা আমাকে এটার পেঁচটা তো আপনি বাজাইছেন, তা আপনি জানেন আমি ওর সাথে সম্পর্ক করি, কম বেশি জানেন, আপনি ওরে বিয়ে দিবেন কি লিগে? আমি কি করছি? কয় তোমরা জানো না, তোমরা এই জায়গার মানুষ, আমরা ওই জায়গার মানুষ, এটা মানবো না, বা আমার উপরে প্রেশার কিটবো। তার মানে হ্যাঁ আর কি এই
ই সেম সেম আর কি, যেভাবে যাইতেছে যাই, যতদিন জামগা তখন জামগা পড়ে থাক পোলা, এরকম চিন্তা ভাবনা ওরও এরকমই ছিল যে না এলাকার পোলাপান যদি আমার চাকরি বাকরি না করবার দেয় বা এই করবার দেয়, রাজি হয়েছি, কথা কইতেছি, কথা কই, যখন জামগা তখন এইরকম একটা পরিস্থিতি ছিল। তো শুরু জামাই দেখতে হবে, গাইবান্ধাতে হ্যাঁ এলাকার লোক। হ্যাঁ এলাকার থেকে আমি এক রুমে চুপচাপ বসে রয়েছি, আর একজনে এক এক কথা, জামাই তো ভালোই, জামাই তো সুন্দরী, এলায় বল দ কথা কয় না এটা সেটা। আমি মনে মনে কইতাছি আমি টেলার্সের দোকান করি, আমি কথা কই আর যদি না পারি তো কেন কথা কই পারবো, নতুন জামাই জামাইয়ের মতো রয়েছি। এখন পরবর্তীতে যদি কিনা পরিচয় হয় তখন দেখা মনে যে জামাই কারে কয় আর ডাকায় পোলা কারে কয়। তো যাক এইভাবে ইটি করার পরে ভোরবেলা একদিন শুয়ে রেছি, দেখি ওই শিকদার কাকার মনির আব্বা যায় হাজির। আচ্ছা, ভোরবেলা, কারণ এমনি রাত 10টায় গাড়িতে উঠলো, ওদিক দিয়ে 4টা 4:30 নামে। তো নামে পরে আমি কইলাম তে কীভাবে কি কয়, এভাবে কাকা তুমি কি কাম করলা এটা? তা আমি যে কাজ করলাম এই কাজের মধ্যে আপনিও জড়িত আছেন। কয় কে? আমি কই ওই আমার টেলার্সের দোকানে আবার ওই শিকদার কাকা ইন্ডিয়ান থেকে কিছু ওই যে শাড়ি 3 পিসগুলো আমার এনে দিত, আমি দোকানে বেচতাম। তো আহার আগে ওর লেগে একটা খয়েরি শাড়ি নিয়ে গেছি আমি ওই শিকদার কাকার কাছে। আমি কই যে আপনি বিয়ার শাড়ি দিচ্ছেন, এই কথা যদি আব্বারে কয় বাবা একবারে আব্বা মাপ চাই, এই কথা কইলে আমারে তোমার আব্বা একবারে পিঠা একবারে লাশ বানালো। আমাকে তাহলে চুপ থাকেন, তাহলে কেমনে কি? আমি কই বিয়ে করছি মিষ্টি খাওয়াই নাই। কয় লও বাজার লও, টাকা দিয়ে দিছে তোমার আব্বাই, মিষ্টি খাওয়াও। ছোটো ছোটো মিষ্টি, ওই জায়গায় যে 5-6 কেজি মিষ্টি আনলাম। পরে আমি কইছি প্রথম দিন যে শরম পাইছি, বিস্কিট খাই বিয়ে করলাম। তো বিস্কিট আমি মিষ্টি আই না পুরা পাড়া মিষ্টি বিলাইছি। তখন জানলো সবাই যে মনির বিয়ে হয়েছে, ঢাকা থেকে বলাইছে। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির চাচা শ্বশুর, মামা শ্বশুর, আমার একজন জ্যাঠাইস আর কি, আমার মনির বড় বোন আর কি, অমানলাইন আর কি, সবাই খুব ভালোবাসে আমারে, খুব আদর করে, ছোটো ভাই হিসাবে, যার ছোটো জারি। আর আমি খুব মিষ্টি খাওয়া পরের দিন বাড়িতে আমি রাত্রেবেলা গাড়ি উঠলাম, ভোরবেলা 2:30 বাজে নামলাম আমার এলাকায় জিরানি নাইমে এখন বাড়িতে যাবো না, এখন বাসা ভাড়া থাকবো না, বিয়ের কথা যাই নাই গেছে। আমার জ্যাঠাতো ভাইয়ের ফোন দিলাম, আমার ভাই, বড় ভাই লুৎফর ভাই, যে ভাই আমি তো আইছি, তো কী করুম? পরে আমি কিছু কই পারুম না, কারণ আমার জ্যাঠার তার সামনে আমার আব্বাই কথা কয় না, সবার বড়। তো ফোনে যে কথা কইতেছে, জ্যাঠা আবার শুনতেছে, কয় কেরা? কয় মোরাদে। কয় যা হয়েছে ভাই তাই পড়বার কও। আমাকে এত না পাই গেছি, বড় গার্জেন কয়ে যেতে বাড়িতে যেতে। তো বাড়িতে যে আমার বাড়ি আর আমার মাঝে একটু আর কি একটা মানুষ যাওয়ার মতো খুলি, এই বাড়ি কিন্তু পুরো এরিয়াটা আমাকে আর কি 2টা বাড়ি, বড় জ্যাঠা আর আমার আব্বা, সবার ছোটো এরা থাকে, আর 2জন ঢাকা থাকে। যখন কিনা জ্যাঠা কইলো পরে কয় বাড়িতে পর। তো বাড়িতে গেলাম ভোরবেলা, পরে জ্যাঠার রুমে ঢোকার পর ওই বাসায় এই রুমে থেকে আব্বাই তো পুরো রাগারাগি। আমি কী ব্যাপার? হ্যাঁ না বলে অজ্ঞান হয়েছে, হ্যাঁ না আমার লেগে এত কান্দা কাটে, এই বকাবকি করতে গায়ে মাইনা নিতেছে না, পুরা আর কি রুমে আইতেছে না, জ্যাঠা রুম বিদায় এই কারণে আসতেছে না, আমার রুমে থেকে বকাবকি করতেছে, আমি শুনতেছি। তুই অবস্থাকে মায় আইলো, কি সাহস তোর, এই কাজটা করে ফেলাইলি আর কি? না আর কতজন আইতেছে, এই মোরাদে বউ নিয়ে আইছে। তো এরকমভাবে রইলাম। তো জ্যাঠায় পরের দিন রইলাম, এখন তো পুরো একটা লজ্জায় পড়ে গেলাম, বিয়ে বুঝতাম না তার আমার লজ্জা, বিয়ে করে লাইলাম, একটা ভাবির আছে, আমার জ্যাঠা তো আরেক ভাইয়ের আছে, এখন বিয়ে করে এলাম। এখন তো বিয়ে করার পরে কেমন ছোটো লাগে, এই বয়সে বিয়ে করে লাইলাম। তো পরে জ্যাঠাই আম্মারে দে চাবি আনাল, যাও। আর আমার মনি, আমার ওয়াইফ যে, ও অনেক হ্যাংলা ছিল। জ্যাঠাই কথাছে আমি তো কথা কই না, আমার বড় গুনলাই কথা কয় না জ্যাঠার সামনে, তো আমি কথা কই না, আমি তো চুপচাপ। মেরি কই থেকে ধরে নিয়েছে আর কি, খুব হাসি খুশি আর আর কি হ্যাংলা দেখে কয় মেরি কই থেকে ধরে নিয়েছে। পরে আম্মা এই করে, হে কী কও তুমি, বউ না, নতুন বউ না? পরে চাবি এনে দিল, কয় যা হয়েছে দোকান যাও গা। তো দোকান বন্ধ, গেলাম দোকানে। ওই যে এরকম প্রশ্ন, কি ব্যাপার বিয়ার সাথে করে লালে এটা সেটা। দোকান থেকে যে বাড়িতে আহম, মানে আগে হইবেন না পরে হইবেন না, পরে এলো কেমন যে এত পরে বাসায় ঢুকি নাই আগে থেকেই। আর সন্ধ্যার পরে বাজার থাকলে আমার আব্বা পুরা মনে করেন এই সন্ধ্যার পরে বাজার থাকা আর কি, সন্ধ্যার পরে বাজার থাকা যাবো না।
তো পরে এখন আগেও বাসায় পড়তেছি না, এখন আগে এলেও কইবো যে বিয়া করছে দেখে আগে পড়ছে, এখন কোন একটা সমস্যায় পড়ে রয়েছি। তো এইভাবে চলতেছি, কিন্তু ওই যে আব্বারে যে বললো যে বাবা মা তো বৃদ্ধ হয়ে গেছে, কয়দিন বাঁচবো, যে বিয়ে যার সাথে থাকুম হ্যাঁ যদি ভালো হয়, ওই জিনিসটা তার রাগ। কি ব্যাপার, ও আমার কথা মানলো না, ওর সাথে আর কথাবার্তা কয় না। সংসারে হইলো, মায়েও মাইনা নিল। তো মার সাথে, মা আর আমার ওয়াইফ বন্ধু। বাহ। আমার মার সাথে যে বৌমারা খায় পারবো না, বিশ্বের কোনো জায়গায় খায় পারবো না আমার এখানে বিশ্বাস। একটা কথা বলি, আজকে উনি যাদেরকে নিয়ে এখানে গল্প করছে তারা সবাই স্টুডিওতে স্ট্যান্ড বাই আছে। গল্পের প্রয়োজন হলে আমরা একে একে তাদেরকে স্টুডিওতে আনবো। হ্যাঁ, তো আমার মা খুব মিশুক, একদম বান্ধবীর মতো। তো এরকমভাবে চললাম। তো চলার পরে ওই যে ও মা শিখিয়া দিতেছে যে যাও তোমার শ্বশুরের পানি দাও, ভাত দাও, দাও, ওইটা সেটা, কিন্তু ওর সাথে তেমনভাবেই নাই। তো এইভাবে গেতে পরে ও তো আগে চাকরি করতো, আর আমিও ও কইলো যে বাড়িতে সবাই দেখতে আসে নতুন বউ, আবার প্রেম করে বিয়ে। তে আমিও চাকরি করি। তা আমি সকালে মোটরসাইকেল নিয়ে দোকানে যাইতাম, ও আমার সাথে গেত। এখন ওর লেগে আমার ঘুমের থেকে আর আগে ওঠা লাগতো। আর আমি দোকানে 1 ঘন্টা পরে গেলে ওর ডিউটি হলো 8টায়, 7:30 যাওয়ার লাগে, আর রাগারাগি, যাইতে পারব না, নিয়ে পারব না। তারপরে মাইরে কই তোমার পোলার বউ চাকরি করলে তুমি আলাদা গাড়িতে পাঠাও, আমার লগে দিয়ে পারবো না, আর উল্টা পাল্টা। তো এভাবে করতে সময় যাইতেছে। এমন একটা অবস্থাতে আইসা আমার আব্বা এখন আমার বউরে আদর বেশি করে। সন্ধ্যাবেলা বাসায় গেলেও 8টা বাজে যাইবো, 8টা পর্যন্ত বসে থাকবো, যে ওই আসলে খামো। বাহ। এরকম একটা সম্পর্ক, খুব আদর করে। আবার রাগারাগি করছে তখনও, যখন কথা কয় নাই, দোকানে নতুন কাপড় আনবার গেছি, একটা কাপড় আলাদা নিয়ে আছে, ওর লেগে 3 পিস বানাবো। বাহ। হ্যাঁ, কিন্তু কথা কয় না। কিন্তু পছন্দ যদি হয় যে না এটা আমার পোলার বোর্ড দিমু, ওটা আলাদা করে নিয়ে তো পরে যায় দেখাইতো এটা কাইটা বানাইস, কার লেগে বানাবো তো বোঝা হয়েছে, বাড়িতে আর কে, বাড়িতে তো মেয়ে বলতে আর কেউ নাই। তারপরে এইভাবে এখন ওই যে বললাম আমরা একটু আর কি গরিব, নিম্ন মধ্যবিত্ত পরিবারের। তো প্রথম উল্টাপাল্টার সময় ওই যে দোকান টোকান কিস্তি টিস্তি গ্রাম অঞ্চলে যাওয়া হয়, কিছু ঋণ জড়িত হয়ে গেছি। তো হঠাৎ করে মা বিদেশ যাব সিদ্ধান্ত না, আমি জানি না। পরবর্তীতে আর কি যেদিন পাসপোর্ট জমা দিতে যাবো তো ওদিন আমি জানলাম। তো আমি খুব খারাপ লাগলো। তো এইভাবে যাব এই বয়সে, হ্যাঁ, ভাইগুলাও আমার ছোট, তো ভাল লাগলো না। তো কিছু করারও নাই, কিছু ঋণ জর্জরিত। পরবর্তীতে ওইভাবে গেল। আর তখন তো যে আব্বার সাথে ওর সাথে তেমন একটা নাই, কথা কম কয়। আর আমার খালি ওই গালাগালিজ করতেছে বা শাসন করতেছে। শাসন করলেও ওইটা বোকার মধ্যে নিতাছি, যা আমরা জানি আর কি, স্বাভাবিক। তা আমার এক জ্যাঠাতো ভাই ইকবাল ভাই, তার খাতে কয় হ্যাঁ ও দোকানটা এরকম করে হালাইতেছে, ওইরকম করে হালাইতেছে, কিন্তু মোটর সাইকেল না ঘুরতেছে, দোকান থাকতেছে না। আমি যখন দোকান আহি তখন খালি দোকান আহি, আমি আবার করতাম এরকম। এই বন্ধু বান্ধব হোন্ডা নিয়ে ঘুরতে গেছি, কি আব্বা যেটা আমি দোকানে তার আগে আমি দোকান উপস্থিত। পরে গালা এখন আমি তো তার উত্তর দিয়ে পারি না, আর আমি তার সামনে কথাও কই না। আমার লিগে ঝগড়া করতো আমার মা, হ্যাঁ নাই। কি করি, বাড়িতে গেছি গে বিয়ের 3 বছর পর। 3 বছর বাড়িতে আসছিলাম, ও চাকরি করতেছে, আমিও দোকান যাইতেছি, এইভাবে চলতেছে। পরে মা গেল গা, তার কিছুদিন পর আমিও বাড়িতে থেকে গেলাম বাসা ভাড়া। দোকান থেকে ওই যে আমার একটা হোন্ডা হোন্ডাটা 22,000 টাকা বিক্রি করলাম। একটা চকি, তারপরে যা সংসারে টুকে হাঁড়ি পাতিল কিনলাম এই হোন্ডা বিক্রি করে। হ্যাঁ, বাড়িতে থেকে টাকা নেই, কয়টা গেঞ্জি টেঞ্জি নিয়ে গেছিলাম। তো ও চাকরি করতেছে। তো লাস্টে ওই যে প্রথম সুন্দর করে একটা সাজাইলাম পকেট রুম নিয়ে। সাজানোর পরে ও চাকরি করতেছে, আমিও প্রাইভেট চালানো শিখেছিল আমার গাড়ি। হ্যাঁ, আমাদের একটা মেক্সিয়া ছিল। তো ওই মেক্সিটা করতাম, দোকান থেকে যাওয়ার পরে ড্রাইভারের সিগারেট বিড়ি দিয়ে আর পাশে বসে রাখতাম, খালি গাড়ি আমি চালাইতাম। এবার ট্রেডিং হয়ে গেছে। পরবর্তীতে একটা গাড়ি চালাইলাম, 6,000 টাকা বেতন। ও মনে হয় 7,000 7,500 টাকা পায়। তো একটা খাইতাম আর একটা দেওয়া যে টুকিটাকি জিনিস টিনিস এরকম আর কি করার চিন্তা ভাবনা। সংসার জীবন চলতেছে এইভাবে। তো চলার পরে বছরখানেক যাওয়ার পরে আর কি করলো, কনসেপ্ট করলো বাবু পেটে। তো 6-7 মাস চাকরি করার পরে যখন ওই যে ডেলিভারি ছুটিতে আসে, তারপরে ডেলিভারি ছুটিতে আসলো, ছুটিতে আসার পরে ফ্যাক্টরিও বন্ধ হয়ে গেল,
গন্ডগোল আন্দোলন তখন গার্মেন্টস ফ্যাক্টরি। হ্যাঁ, তো চলতেছি আমিও চাকরি করতেছি, ও বাসায়। তো আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে হলো, মাইমুন আসলাম রীতি। তো মেয়ে হয়েছে, আমি তার আগের দিন ওর যখন পেন উঠে তখন হসপিটাল নিয়ে গেছি। অতিরিক্ত সাহস, ও কইতেছে আমি হসপিটালে থাকুম না, বাসায় লেলাও। তো বাসায় আইছি, তারপর আমি ডিউটিতে গেছি, লাঞ্চে খাইতে আইছি, যে রুমের দরজা আটকা, আমার বলেও নাই। আসার পরে যে রুম আটকা, আরেকজন পাশের রুমের ভাই বসে রয়েছে, কয় ভাবির তো এই সমস্যা, হইতেছে ভিতরে। যে বৈশা রইলাম বাইরেতে, আমার জানাইলো না, কইলেও না যে বাড়িতে আমি ডিউটিতে লাঞ্চের টাইম খাইতেইছি। তো আইসা দেখি 10 মিনিট পরেই আমার মেয়ে হইলো, রুমে থেকে বাইরে লাগছেন যে তোমার একটা মেয়ে হয়েছে। যে আলহামদুলিল্লাহ, খুশি, খুব খুশি। মেয়ে হওয়ার পরে সন্তান হইলো, তো খুব খুশি হয়ে গেলাম। পরে কি করুম, পরে মিষ্টি মোটামুটি মনে করেন যে 40-45 কেজি মিষ্টি একদম যারে যারে বক্সে দাঁড়ে দিছি। তারপর এলাকায় এলাম, তখন বাড়িতে থাকি না আমি, ওই বাসা ভাড়া। আর বাড়িতে বাজারে হি ভাইগুলো সম্পর্ক আছে, সবার লোক সম্পর্ক আছে, আব্বার সামনে পড়ি না। আবার দেখা গেছে আব্বার দেহি, আবার কোনো টাইমে খুব খারাপ লাগে, আব্বারে অন্য নাম্বার থেকে ডায়াল দিয়েছি, হ্যালো হ্যালো করতেছে, কণ্ঠ শুনছি শেষ, আর ই করি না আর কি, ওই রকম লাগে, মায়ও নাই। তো পরে এইভাবে চললাম। তো মেয়ে হইলো, বাড়িতে গেলাম মিষ্টি নিয়ে, নানুর বাড়িতে গেলাম মিষ্টি নিয়ে। সবাই লগে কিন্তু পরিচয় আছে, তো এমন না যে বাড়িতে গেছে ওর লগে সম্পর্ক নাই। আমাকে যে ফ্যামিলিটা খুব বন্ডিং, সবার সাথে সবার এত মিলমিশ। আর আমার বাড়িতে একজন মানুষ গেলে বলতে পারবো না কার রুম কোনটা, সবাই এরকম। বাহ, খুব ভালো। তো এরকম খুব ভালো, সবাই সবার বন্ডিংটা খুব ভালো। তো এইভাবে মিষ্টি আম্মারে কইলাম, তো আম্মা এরকম, তো আপনার তার আগে তো ফোনে জানাইছি সবাই, সুখবর দিয়া ফেলাইছি, নাতি হয়েছে। হ্যাঁ, নাতনি হয়েছে। তো মিষ্টি নিয়ে যারা হইলে, বাচ্চা হইলে যা ই করার, তো আজান টাজান দিয়ে আমরা বিদায় করলাম। যারা ওই যে আয়া কয়, যারা বাচ্চা ডেলিভারি করে, এরকম সব কিছু ওরাই আর কি। ওই বাসার যে মালিক চাচিও খুব আর কি, আমি কোনো জায়গায় আদর ছাড়া দুঃখ পাইনি, সবাই আদর করে আর কি, ওইরকম মিলমিশ ওর সাথেও। তো ওইরকমই মেয়ের মতো রাখছে। তো ওই চাচিটাও অনেক হেল্প করছে, বাসার মালিকের বউ। তো এরকম আর স্থানীয় পোলা বা আব্বারেও চিনে। তো তেরম পেশার না যে বাড়িটা গেলো খারাপ ব্যাপার, এটা সেটা ওরকম না। হ্যাঁ, বাড়ি নিজের বাড়ির মতোই। কয় টাকা ভাড়া ছিল আপনার রুম? ওই রুমটা 1700 টাকা ভাড়া ছিল। বুঝে নেবেন ওনার আর্থিক অবস্থাগুলো একটু বুঝে নেবেন। 1700 টাকা ভাড়া ছিল, একটা পকেট রুম। তো ওই জায়গা থেকে পরে মার সাথে একদিন ফোনে কথা, হঠাৎ মাই তো শুনছে ছোটো ভাইয়ের কাছে, মা তো খুব খুশি, আবার কান্নাও করলো। বড় পোলার ঘরে নাতনি হলো, আমি দেশে নাই, এটা সেটা। তো অনেক দোয়া টোয়া করলো যে আমি আসতে চেন টেন নিয়ে আসবো, তুমি ভালো মতো থাইকো, মনের চিন্তা করবা কেউ না, এটা সেটা অনেক সান্ত্বনা মন্ত্রণ দিল। ঠিক আছে মা, তুমি ভালো থেকো। এইভাবে কথাবার্তা করতে করতে মেয়েটা বড় হইতেছে, আমিও গাড়ি চালাইতেছি। তো ওই বাচ্চা আর ওই যে ডেলিভারি ছুটেছে, তারপরে ও বাসাই, আর চাকরি বাকরিতে নাই। আমি গাড়ি চালাইতেছি, তো তার মাঝখানে আবার ওই যে মোটর সাইকেলের নেশা। তো একটা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কিনলাম 15-16-20 হাজার টাকা দিয়ে, ওইটারে আবার 5-7 হাজার টাকা খরচ করছি, নিজে চালাইছি, নিজের শখ মিটছে। আবার একটা ভালো পার্টি পাইছি, বিক্রি করেছি, 5-7 হাজার 10 হাজার টাকা লাভ। এইভাবে চলছি সুন্দর। আর মেয়ে হওয়ার পরে তো একদম খুশি, খুব খুশি। মেয়ের যা যা লাগতেছে, একজনের দেহা দেহ কিনতেছি, যা লাগতেছে তা ওইটা একটা লাগলে সেটা 2টা আনতেছি। এইভাবে বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। তো যাই হোক, এখন চলতেছিলাম এইভাবে সাংসারিক জীবন। তো মাঝখানে ছোটো ভাইটাও বিয়ে করলো, আমার মেজোটা আর কি। বিয়ে করার পরে ওখানে আমি গেলাম ওই বিয়ে বাড়িতে, দাওয়াত করলাম আমারে। তো আব্বাই দেখলো, তো তারপরে একদিন হঠাৎ করে আব্বাই ফোন দিল আমারে, আমি আব্বার লগে কথা কইলাম। পরে আবার একদিন বাড়িতেও আসলাম বাচ্চা নিয়ে, যখন ওর 1.5 বছর বয়স, মোটরসাইকেল সামনে বসিয়ে নিয়ে আইছি। আব্বাই কোলে নিল না, রাগ আমার উপরে খুব রাগ। আমি বাড়িতে গেলাম, ভাই 2টা ছোটো, তো ও একা একা গেল গা বউ নিয়ে। তা আমি আর উদ্দেশ্য হলো গিয়ে, আমি দোকান চালাইতেছি, সব কিছু করতেছি। তো আমি তো আমার যে সাপোর্ট, আমার মা আমার পক্ষে কথা কয়, আমি তো তার সাথে কথা কইবেন না। তা আমার কিছু কইলাম শুনি শুধু, আমি বলতে পারি না কিছু। তো এরকম অবস্থাতে আমার চাচি নিয়ে দিল তার কোলে, যে মোরাদের মেয়ে দেখলো, দেখে নিয়ে কোলে নিল না,
এই প্রসাব করে দেবো এরকম একটা করলো। কিন্তু তার আরও নাতির শখ বেশি। আমার বাড়িতে মেয়ে নাই, আমরা 3টা ভাই। তো এরকম পরে কয়দিন পরে দিয়ে গার্মেন্টস থেকে নিয়ে কই থেকে 5টা প্যান্ট বানিয়ে পাঠিয়ে দিছে। কুলে নাই, রাগ আমার উপরে, নাতিলে প্যান্ট পাঠিয়ে দিছে। তো পরে এইভাবে গেলাম। তো এইভাবে টুকিটাকিভাবে চলতেছে আর কি। তো যাই হোক, হঠাৎ একদিন আব্বাই ফোন দিল, ওই যে ছোটো ভাইয়ের বউ অসুস্থ। তো ওই মাসে সামনের মাসে থেকে আমার আবার 2 মাস আমি চাকরি আর কি, আমার যে মহাজনের গাড়ি চালাইতাম প্রাইভেট, ওই ভাই আর মহাজন সম্পর্ক না, আমার খুব আদর করে, আমি ভাই ডাকি বা কাকা ডাকি, যাও গাড়ি চালাইতাম। তো ওই ভাইয়ের গাড়িটা বিক্রি করে দিল 1 মাস আজিরে। তো ওই টাইমে আব্বাই ফোন দিল যে আমি আবার বেকার থাকতে পারি না, কাজ ছাড়া আমার থাকতে সময় কাটে না একদম, যেটা আমার ঠিক আর কি। তা ওই জায়গায় থেকে বাসায় যাইতেছি, হয়তো বাসায় যায় ই কর, তোর বউরে নিয়ে হসপিটালে যা। আমি ওই সিরিয়াস মনে হয় কিছু। তো পরে আমি ওই জায়গায় থেকে বাসায় যাইতেছি, আম্মায় ফোন দিল। আম্মা কই, আব্বাই তো আবার একটু রাগি। তা আম্মা ফোন দিল, ওই যে আমার মেম্বার জেঠা, তার ওয়াইফ জেঠি ফোন দিল, তুমি কই? আমি তো এই যে আব্বাই তো হসপিটাল যেতে গেলো, আমি তো এনে যেতেছি। কয় এখনো যাও নাই? আব্বাই দিয়ে পাশ থেকে কই যে এতক্ষণ লাগে। আমি তো গেছিলাম একটা কাজের খোঁজে, আমার তখন চাকরি নাই। তো ঠিক আছে আমি যাইতেছি। পরে বাসায় যেয়ে কইলাম যে আব্বাই তো ফোন দিছে, আল্লাহ হসপিটাল যাই, মনে কইলাম। কয় আমি তো এই যে মাত্র উঠলাম, গোসল টোসল, আমি তাহলে দেরি হয়ে যাবো, তাহলে আমার এমনি বকাবকি করতেছে, আমি যাই। পরে গোসল টোসল কইরা ওই তো বাইরে গেলাম। বাইক নিয়ে না, বাসে থাকার পরে আসলাম, ডাক্তার দেখিয়ে আসলাম আর কি, নবীনগর দিয়ে গেলাম, ধামরাইয়ের ভিতর দিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আমি ঢুকি না, আমি তো যাই না বাড়িতে। তো আব্বার সাথে একটু আর কি হইতেছে। তো বাড়িতে না, বাজারে যাইয়া পরে নামে দিলাম, ছোটো ভাইয়ের নামে দিলাম। তো আমি কইছি তো আমি বাসায় যামগা। তো আব্বাই ফোন দিল, কনে? আমি কই আমি যাইতেছি গা। তো যাইতেছি গা, জিরানি যামগা, বাসায় যাইতেছি। পরে কয় ভাত রাঁধছি, ভাত খেয়ে যাও। আমি কই না, আমি ভাত খাইছি, হোটেলে খাইছি, গুড়া সকাল থেকে না খাওয়া। পরে গুড়া মাছ, মলা মাছ দিয়ে ভাত খাইছি। তো ভাত খাইয়া বাসায় যামগা। ওই মুহূর্তে একটা ছোটো ভাই, এলাকার ছোটো ভাই ফোন দিছে যে ভাই আপনি না মোটরসাইকেল দেখছিলেন, তো মোটরসাইকেল একটা আছে, আপনি কি কিনবেন? আমি মোটরসাইকেল তো আজকে তো যাইতেছি গে। কয় তাহলে আমি মোটরসাইকেল নিয়ে আসতেছি, আপনি নিয়ে দেখে এনে মনে। তো আমি কই তো ঠিক আছে আহ। তো টিকিট ভাড়া দিয়েছিলাম, ও আমার অর্ধেক রাস্তা থেকে নিয়ে গেল। তো ওই পালসার মোটরসাইকেল দিয়ে গেলাম। আপনার যাওয়ার কথা ছিল কোথায়? আমার বাসায়। আচ্ছা, হ্যাঁ বাসায়, ওই যে ছোটো ভাইয়ের নামে দিলাম, আমার বাড়িতেও গেলাম না, আমার বাসায় যাবো। হ্যাঁ। তো বাসায় থেকে অর্ধেক ওই যে জায়গায় থেকে গাড়িতে উঠছে, ওই জায়গায় থেকে ওই ছোটো ভাইটা মানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে নলাম করে একটা জায়গা আমাদের ওনে, মাঝখানে একটা নদী, এখন ব্রিজ হইতেছে, ওই নদীর এই পারে মোটরসাইকেল থেকে আমরা নৌকা দিয়ে ওই পার গেলাম। তো যাই ইয়ামাহা একটা গাড়ি RX, সুন্দর মুইসা টুইসা রাখে, পরিষ্কার রাখছে দেখে আমি কইছি না, ইনি তো আমার মতো যত্ন করে, গাড়িটা পছন্দ হলো। নদী পার করলাম, নদী পার হয়ে ওই পার যায় মোটরসাইকেলটা দেখলাম। পরে কইলো যে হ্যাঁ মোটরসাইকেল তো পছন্দ হয়, কাগজপাতি আছে ঢাকা মেট্রো। তো পরে কইছি তো ঠিক আছে। তো আমার কাছে তখন 12-13 হাজার টাকা আছে। 13 হাজার টাকা আছে, তে মোটামুটি কাগজপাতি যেহেতু আছে, তার মোটরসাইকেলের দাম উঠতে গেলে 20-25 হাজার টাকা হইব। তো বাজারে গেলে ভাও করে দেওয়া যাবে, আর যদি নাই দেয় বাকি কাগজপাতি পরে নেবো, গাড়ি নিয়ে গেলাম। এরকম একটা ব্যবস্থা করে আসতেছি, নদীটা পার হমো, ওই গাড়ি নিয়ে নদীর পাশে আসছি। তখন থেকে ওই যে যার গাড়ি, ওই পারে গাড়িটা টেস্ট করছি, আমি ট্রায়াল দিছি, যত রাপ চালানো যায়, যত যাই করা যায় কমপ্লিট। তো হ্যাঁ বাজারে এসে টাকা দিয়ে দেবো। নদী পার হমো, ওই গাড়ির যে মালিক উনি কইলতে আমি নৌকা ডাক দিই। তো আমি নৌকা ডাক দিতে দিতে একটা গাছের রুল, আমি আবার মোটরসাইকেল খুব ভালো চালাতে পারতাম, মনে করেন অনেক কন্ট্রোলিং খুব ভালো। তো পরে গাছের গুড়িটা দিয়ে আমি এই পার আনছি, তো চাকায় কাদা বললো। তো নৌকাটা উঠাইলাম নৌকার উপরে। তো পরে নৌকার উপরে উঠাইলাম গাড়ি ধইরা, নৌকার উপরে যাতে ঢাল ঢোল হয়ে না পরে আমি মোটরসাইকেল উপরে বসলাম 2 মুঠা পাও দেয়া। নৌকার মধ্যে থেকে আমার ব্রেনটা কেমন জানি কাজ করা বাদ দিয়ে দিল আর কি। ওই যে গাড়িটা যে আমি নৌকায় উঠাইলাম, এই পর্যন্ত আমার ক্লিয়ার কথা, আমি এটুকা পর্যন্ত সুস্থ আমি জানি না, তা এই খুব ভালো মতো। তো পরে নৌকায় উঠলাম, গাড়ি নিয়ে আসলাম, নৌকার মধ্যে বলে হেললাম তুললাম। আমার লগে যে 2জন আছে ওরা কইলো
যে পরে এক মেয়ে আসছিল পিছে মেয়ে চলে লাগলো, পরে ও বলে ধাক্কা দিচ্ছে, আমি এগুলো বলতে পারবো না, ওরা বললো আমারে। তো পরে নৌকার থেকে নামলাম, গাড়ি চাক্কার মধ্যে কাদা, পরে একটু ঢাল, আমি কই ইয়ার চেয়ে বড় বড় ডাল দিয়ে আমি উঠি সব সময়, কারণ আমার বাড়িতে থেকে মোটামুটি 1.5 তলার থেকে এরকম ডাল আমি প্রত্যেক দিন রাউন্ড করি, টুকের ডাল। তো পরে গাড়িতে তেল ছিল না, উঠাইতে টাইমে একটু পিছিয়ে গেল স্টার্টটা বন্ধ করে, পরে পোলাটার এনে আটটা ছিলে গেল। আমার কানে খালি আইলো যে ভাই আটটা কাটে গেল, 10,000 টাকা গেল, আমার খুব দুঃখ হয় না, আটটা কাটলো। তো উঠলাম, উপরে উঠা দিয়ে তেল নাই। পরে ওই যে মোটর সাইকেলটা নিয়ে গেছি আর কি ওই ডানতে, তো ওইটাই থেকে কইছি এক টাইগারের বোতলে একটু তেল বাইর করলাম। পরে অন্য একজন গ্যান্ডার নিয়ে যাইতেছে, আমি কই গ্যান্ডারে কি খাওয়ান যায় না? পরে ওই খাওয়ার জিনিস খাইবেন, এগুলো কিন্তু আমি জানি না, আমি কিন্তু আর কি তখন হ্যাঁ পরে শুনছি। তে গ্যান্ডারি বলে উনি দিল, পরে 1 লিটার একটু তেল বাইর করলেন থেকে 1.5 কিলো গেলে আমাকে বাজার। তো 1.5 কিলো যাওয়ার পরে বলছি তেল ভরুম, ওরেও টাকা টুকা দিয়ে দিব। তো ওই মোটর সাইকেল থেকে তেল বইরা নিলাম, স্টার্ট করতে সময় আমার জুতা ছিঁড়ে গেছে, আমি বলতে পারবো না, আমি জানি না। তো তারপরে আমি এই জায়গা থেকে মোটামুটি 1 কিলো পর্যন্ত যাইতেছি, কিন্তু আমি কিন্তু ওর সাথে কথা কইতেছি। আমি যে মোটর সাইকেলের যার মালিক, ও রাত চালাইছি ওই পারে, টেস্ট করছি ওই পারে, সব কিছু কমপ্লিট। এখন খালি আমরা দুজন মালিক বসা থাকলে তো গাড়ি কেউ এমনিও যার গাড়ি থাক ও জোরে চালায় না। তো আমরা দুই ভাই কথা কইতে কইতে আইতেছি, ওই প্রথম দিন পরিচয় হইলো। তো যে ভাই এরকম, তো গাড়িটা ভালোই লাগলো, এরকম সাউন্ডটাও খুব সুন্দর, এরকম কথা কইতে কইতেছি, কিন্তু আমি জানি না যে আমি ওর সাথে কথা কইতেছি, আমি বলতেই পারুম না। তো 1 থেকে 1 কিলোর মতো আমি এই জায়গা রানিং চালিয়ে আইছি, ওর সাথে কথা কইতে আসছি। গাড়ির রানিং হলো 25 থেকে 30, ইয়ামাহা গাড়ি, ছোটো গাড়ি, ওটার স্টার্ট আর কত, তার মধ্যে তেল নাই, টাঙ্কিতে হাওয়া থাকলে তো টাঙ্কি উঠবো না, টান উঠবো না। তো এভাবে কথা কইতে কইতে আমি একবার বাম সাইডে গেছি, এভাবে কাওয়া দিয়ে আরেক সাইডে ডান সাইডে আইছি। ও আমারে বলছে যে ভাই আপনার কি কোনো সমস্যা? আমি কই না, আমার তো সমস্যা না। ও কইতে আমার সমস্যা হলে আমার কাছে দেন, ওই যে গাড়ির পিছে। আর ওই যে যার গাড়ি নিয়ে গেলাম আরেক ছোট ভাই লগে, ওটাই নিয়ে গেছে গা, যে আপনি আসেন আমি যাইতেছি। ওর একটা নিয়ে গেছে গা, আমরা ওইটাই যাইতেছি। আমি কই না ভাই আমার তো সমস্যা না কইছি। পরবর্তীতে আরেকবার বাম পাশে যায় মোটর সাইকেল পড়ে গেছি। আপনি পড়ে গেছেন? হ্যাঁ, ও আমার উপর দিয়ে যায় পড়লো ধান খেতে, আর আমি পড়লাম, পইরা যায় গাছের সাথে বাড়ি লাগলো আমার আর কি। ছোট চিকন ডম্বুল গাছ আছে না রাস্তার সাইড দিয়ে, ওই গাছের লগে মানজায় বাড়ি লাগলো। আমি অ্যাক্সিডেন্ট করছি বলতে পারব না, আমি যে পইরা গেছি তাও কই পারব না, আমি জানি না যে আমি অ্যাক্সিডেন্ট করছি। আমি যে 1.5 কিলো মোটরসাইকেল চালিয়ে গেলাম আমি বলতেও পারব না, আজও মনে নাই আমার। তো পরে এগুলো আপনাকে পরে বলেছে? হ্যাঁ, পরে আমি আসতেছি ওই পোলা, মনোযোগ দিয়ে শোনেন আপনারা শেষ পর্যন্ত আসলে কি হয়েছে। ওই পোলা ভেরি ইন্টারেস্টিং স্টোরি। হ্যাঁ, ওই পোলাটা আমার 3 মাস পরে দেখতে গেছে, 3-4 মাস পরে, তখন এই কথাগুলো বলতেছে। এই যে নৌকার পরের থেকে যে কথাগুলো আমি বলতেছি, এই কথাগুলো 4 মাস পরে আমার বললো। এই ঘটনা এমনি আমরা আসতেছিলাম, আপনার বললাম যে আপনি আমার কাছে গাড়িটা দেন, সমস্যা হইলে। আমি কই ভাই আমি নিজের ইচ্ছায় তোকে বিপদে পড়তে চাই না, মানে আমার সমস্যা না। আর আপনি যে আমার কথা কইছেন আমি তো এইটাও জানি না, আপনি তো আমার এখন বলতেছেন, আমার তো মনেই নাই। তো আর আমি কি বিপদে পড়ব নিজের ইচ্ছায়? পরে কয় মোটর সাইকেলের মাথা বাঁকাইয়া গেছে, এটা সেটা আমি আপনার উপর দিয়ে পড়ছি। এই যে মাথার এই জায়গায় আমার দাঁত কি এই মনে হয় আমার মাথা লাগছিল, এটুকু আমি ব্যথা পাইছি। তো আপনি যায় পইরা যায় ডম্বল গাছের লগে বাড়ি খাইছেন, হোন্ডার সাথে, হোন্ডার বাড়ি লাগছে এই বুকের এই জায়গাতে ব্যথা, হ্যান্ডেল বাড়ি লাগছে। পড়ার সাথে সাথে আমার এই নাভির নিচের থেকে অবশ, এই নাভির নিচ থেকে অবশ। আমি সেন্সে আছি, কিন্তু আমি বুঝতেছি না যে আমি অ্যাক্সিডেন্ট করছি না আমি পড়ে গেছি না কিছু, আমার মধ্যে আমি নাই, আমি বলতেও পারব না। তো আমাকে ধরে হসপিটালে নিয়ে গেছে, তাও জানি না। কিন্তু ওরা যারা আমার হসপিটাল নিয়েছে তারা বলল যে আমি বলতাছি যে আমার পা কই, আমি জানি না, আমি ওদের সাথে কথা বলতাছি। পরে মনি ফোন দিতেছে বাসায় থেকে, সকালে গেল লাঞ্চের টাইম, 3টা বেজে গেছে। পরে আমার ভাই মনে হয় বলছে যে ভাই তো অ্যাক্সিডেন্ট করছে, মনে করছে ও বিশ্বাস করতেছে না, হ্যাঁ ফাইজলাম করো নাকি।
মনি হ্যাঁ আর আপনার wife? আমার ওয়াইফ রে ফাইজলাম করছে, কয় না বাইরে নিয়ে হসপিটাল যাইতেছি। তো 2-3টা হসপিটাল ঘুরছে, আমার রাখে নাই। পরবর্তীতে পঙ্গুতে বলে নিছে, পঙ্গুতে নিয়ে গণস্বাস্থ্যে নিছে, গণস্বাস্থ্যে নিছে আগে, ওই না মনে হয় 17 দিন ছিল, এগুলো কিচ্ছু আপনার মেমোরি আমি জানি না। তারপরে গেলাম পঙ্গুতে, 2-2.5 মাস পরে আমি দেখতেছি আর কি, আমি মোটামুটিভাবে চিনছি সব। 2-2.5 মাস। হ্যাঁ আমি এর মধ্যে কোনো কিছু না। পঙ্গুতে গেছি, পরে পঙ্গুর বেডে যে গণস্বাস্থ্যে রাখছে, আমার কে রক্ত দিছে বা কি করছি আমি, ও তো আমি কিন্তু কথা কইতাছি, আমি নার্সে গালাগালি করতেছি বাট আপনি বুঝতে পারতেছেন না কি? না, আমি জানি না। আমার ওয়াইফরে মারতাছি, আমার মেয়েরে সহ্য হইতেছে মারতাছি, যারা আমার ভালো না লাগতেছে না, আমি তারে গালাগালি করতেছি না, আমি জানি না। 3 মাস 2.5 মাস 3 মাস পরে আমি দেখতেছি আমি পঙ্গুতে শোয়া, তখন আমার পুরা পশমের গুড়ায় গুড়ায় ব্যথা, পুরা পশম, পুরা বডি চামড়া চুমড়া ব্যথা, এটুকু আর কি। এটুক তো আছে কিনা জানতেছে না। আমারে বিছানার চাদর দিয়ে এদিকে ঘুরাইতো, এদিকে ঘুরাইতো, আর ধরার মতো কোনো জায়গা ছিল না আমার শরীরে। আর শরীর একদম হ্যাং লেগে গেছি আর কি, একদম মেরা হয়ে গেছি। আমি জানি, তখন আমি দেখতেছি কি ব্যাপার, আমার একটু কই, মানে নাভির নিচ থেকে আমার নাভির নিচ থেকে কই, আমি কি ব্যাপার আমার এই জায়গায় থেকে। আর টয়লেট করতেছি, বুঝতেছি না, টয়লেট অটোমেটিক হয়ে যেতেছে। প্রসাব তো এই যে পাইপ লাগিয়ে রাখছে, প্রসাব ওইটা আপনি সেন্স ফেরার পরেই দেখলেন যে পাইপ লাগানো? হ্যাঁ। আচ্ছা। আমি হাঁটা চলা করতে পারতে, এদিকে ঘুরলে আমার সাপোর্ট লাগতেছে, বা এদিকে ঘুরতে। আপনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন না তখন আপনি ওয়াইফকে? আমি কইতেছি আমি এই জায়গায় কেন, হ্যাঁ, কয় তুমি অ্যাক্সিডেন্ট করছো। আমি তো জানি না আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি বলতেই পারবো না আমি অ্যাক্সিডেন্ট করছি। আমি এখানে কে, আমি তো বাসায় যেতেছিলাম, মোটর সাইকেল কিনে নিয়ে আসলাম, আমি গ্যান্ডারি খাইলাম একজনের কাছে চাইয়া, হালকা হালকা মনে হইলো। তো আমি এই জায়গায় কেন, কয় পর আমার মামা তো বোনে ভাই কইতাছে যে আমার শরীরে তোমার রক্ত, আমাকে 2জনের রক্ত বি পজিটিভ, তোমার রক্ত দিতাম জান, আমাকে কিচ্ছু কম না। কয় তুমি আমার বকলা, আরেকজনের মারলা, আরেকজনের ইটা করতেছো। আমি তো কই পারবো না ভাই, গুলো আমি জানি না। 2.5-3 মাস পর্যন্ত কি জানা গেছে যে কি হয়েছে আপনার? হ্যাঁ, ওনারা কি বলছে? পরবর্তীতে বলতেছি, আসতেছি আমি। তো পরে পঙ্গুতে যখন দেখতেছি এইটা, তো পঙ্গুতে কোনো চিকিৎসা পাইনি আমি তেমনভাবে। ওরা মনে করছে আমার শরীরে যেহেতু হাত দেওয়া যায় না, মনে করছিল রগটা ছিঁড়ে গেছে, তো রগটা ছিঁড়ে নাই। আর এই যে যে জায়গাটা ভারী লাগছিল, এই জায়গাটা ওরা অপারেশন করে নাই। ওরা করতো তার কোরবানি ঈদের আগে ছিল তো, 7-8 দিন আগে, আর কোরবানি ঈদের 25-26 দিন, হ্যাঁ কোরবানি ঈদের 25-26 দিন আগে আর কি এরকম ঘটনা হয়েছে। তো ওটা কোরবানির আগে ছিল বিদায়, ওরাও কেমন জানি আর সরকারি হসপিটাল, তদারকি ছাড়া আর কি, অতটা কেয়ার ছিল না, রিকভারি ছাড়া, রেফারেন্স ছাড়া তো কাজ করে না, কেয়ার করে না। তো আর গ্রাম অঞ্চলের মানুষ হসপিটালে বা থানা পুলিশের জায়গায় একটু কমই যায়, যত পারে না যায়, বিপদে না পড়লে। তো আমার ঢাকার ভিতরে যায় আমার এনে দৌড়াদৌড়ি করার মতো মানুষ এমনও নাই। আমার এক চাস্তো ভাই আছে, জ্যাঠাতো ভাই তানভীর, ঢাকা শহরেই হাজারীবাগে ওর বাড়ি। তো ওই দৌড়াদৌড়ি করতেছে, হসপিটাল ডাক্তারের সাথে কথা কইতেছে, আমার জ্যাঠা দৌড়াদৌড়ি করতেছে, আর আমার ভাইয়েরা আসতেছে, তারাও কথা কইতেছে। অ্যান্ড ডাক্তারের অনুযায়ী এমআরআই করছে, লোকাল এমআরআই, ওইটার মধ্যে এই যে রক্তটা চাপ খেয়ে রয়েছে কি ছিঁড়া গেছে, ওটা অর্ধেক এমআরআই করছে। এনে আমি একটু জায়গাটা বুঝাই, এটা কি আপনারা একদম হিপের শেষের দিয়ে মাঝখানের জায়গাটা বলতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মানে মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্ত, মেরুদণ্ডের শেষ রাস্তায়, টয়লেটের রাস্তার একটু পরে, মানে একদম হিপের, আমি যদি আপনাদেরকে বলি মেরুদণ্ডের একেবারে শেষ, আর হচ্ছে অ্যানাল সাইটের একটু উপরে, তার মানে মেরুদণ্ড থেকে 3টা কোটি উপরে। ওইখানে কি থেতলে যায় ধাক্কাটা লেগে নাকি? হ্যাঁ, মেরুদণ্ডের হাড্ডিটার নইরা গেছে 2টা, একটা নইরা যায় ওই যে স্পাইনাল কর্ড আর কি, আমরা যে অনুভূতি স্পাইনাল কর্ড খুবই হ্যাঁ, খুবই সেনসিটিভ, অনুভূতির যে রগটা, ওই স্পাইনাল কর্ডের আর মেরুদণ্ডের হাড়ের চাপ খায়, আর রগগুলা তো সুতার মতো বলে, যে কারণে আপনার নিচের হ্যাঁ থেকে হ্যাঁ অনুভূতিটা অবশ। কিন্তু এই পারি আমার ভিতরে এই যে আমি বসতাতে আমার অসহ্য যন্ত্রণা হইতেছে, আমার জীবনের বাঁচানোর লেগে আমি বসে রয়েছি। আমার এখানে মনে করেন যে এই যে এগুলা আমার মনে হইতেছে আগুনের কয়লা, গরম দিলে যেরকমই হয়, আমার মাজার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত গরম আগুনের মতো। অথচ আপনার এটাগুলো কেটে ফেললো আপনি টের পাবেন, আমি টের পাব না, কিন্তু আমি নিজে নিজে অনুভব করতেছি, আমার ব্যথা আমি সহ্য করতেছি। কিন্তু আপনি কি জিনিস এটা?
এক্সপ্লেন করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি ধরলে আপনি যে বলবেন যে এই যে বাড়ি মারতেছি আপনি বুঝতেছেন, আমি দেখতেছি কিন্তু বুঝতেছি না, কিন্তু ভিতরে ক্যালসিয়ামে কি হইতাছে, মাংসের মধ্যে কি হইতাছে, ওইটা আমি নিজে নিজে অনুভব করা পারতেছি। আচ্ছা, তারপর তো পরে ওই রক্তটা চাপ খেয়ে রয়েছে। তো আমি ওই পঙ্গুতে শুধু কি করতো, সকাল 10টা বাজায় একটা ইঞ্জেকশন দিত, ব্যথার ইঞ্জেকশন, ওই যে পশমের গোড়ায় গোড়ায় ব্যথা। দুপুরে খাওয়ান দিত, কোনো ওষুধ না, আর ব্যথা ট্যাথার ওষুধ মনে হয় যে আমাকে বাহির থেকে কিনাইছে, এডি খাইতাম। রাত 10টা বাজে ওষুধ দিত। ইঞ্জেকশন দিতেছে সরকারি ডাক্তাররা, ও ব্যথার ইঞ্জেকশন ওইন্দা যাইতাছে না, ব্যথায় আমার এদিকে নীল কামড়ে নিতেছে। ওগো বলতেছে যে কেন ওটা বেকা হয়ে গেছে, আপনারা লাগিয়ে দেন, কোনো গুরুত্ব নাই। পর আমি লাগাইতেছি না, বকাবাজি করতেছি, আর 2 দিন পর পর মানুষ মরতেছে, ঘন্টাখানিক পর পর মরতেছে। বেড কান্দাকাটি এখন দেখে তোর ভয় পেয়ে গেলাম। এরকম হন আমি কইতেছি যে এই জায়গায় আপনারা চিকিৎসা নাই, কিছু নাই, তা আমি এই জায়গায় এইভাবে সরেছি গা। আর পরে আমার ডাক্তার কাকার, আমার এক জ্যাঠা MBBS ডাক্তার ওই রকমভাবে, তো এখন উনি তাবলিগ জামাতে থাকে, হাজারিবাগের দোকান, আলোচনা করলো যে ভাইস্তার এই অবস্থা কেমনে কি। পরে কইতেছে যে আপনার ভাইস্তা আমাদেরও তো সম্পর্কের ভাইস্তা, তাহলে তা আপনি ই করেন। ওই একটা রেফারেন্স পেলাম। তো রেফারেন্স জ্যাঠা যখন কথা বললো, আগে পরে সবাই কথা কইছে ওগুলো আমি জানি না আর কি, আমি সেন্সে আসার পরে যেটুকু শুনতাছি। তো আমার জ্যাঠা বড় ভাই আর কি, আমার জ্যাঠাতো ভাই এমারত ভাই, আমাগো বাড়ির মধ্যে তো আমি বড়। তো এমারত ভাইও কথা বলছে ডাক্তারের সাথে, তো ডাক্তাররা যারা যা বলছে তারা তাই শুনছে। আর ওরা বললো রক্তটা ছিঁড়ে গেছে। ফিল্ডে আসে ডাক্তারগুলা এসে কয় এটা হক সাহেবের ভাস্তি জানা, কয় হ্যাঁ। ও আমারে কইতেছে এ রোগী আর ভালো হবে না, আমাদের দ্বারা তো অপারেশন করলে কোরবানিদের পরে অপারেশন করবো, 7 দিন ছুটি যেতে যাবো, ছুটির আগের দিন আইছে, তো এ রোগী আর ভালো হবে না, আমরা অপারেশন করলে শুধুমাত্র বসতে পারবো, আর কোনো কিছু সম্ভব না। আমি তো পুরা মাথা চেঞ্জ হয়ে গেল, আমি গালাগাজি করে দিচ্ছি, এই কি আপনার ডাক্তার না মানুষ না জানোয়ার? আমি আমার গার্জেন আছে, আমার রুগী আছে, আপনি আমার গার্জেনরা যা বলেন যে রুগী বাঁচবো না, আধা ঘন্টা পর মারা যাব, আপনি আমারে কইতেছেন কি লেগে? আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আমি যখন কিনা সেন্সে এসে দেখলাম আমার অর্ধেক নাই, অবশ আমি তো তখন থেকে পাগল, বুঝতেছি না, মনে আইতেছে আবার ভুলে যাইতেছি। আর আপনি আমার ডাইরেক্ট বলতেছেন, আপনি আমার রুগীর আমার গার্জেনরা বলেন যে এই রুগী আধা ঘন্টা বাঁচবো, মরে গেছে, আপনারা নিয়ে যান গা। আপনি আমারে কীভাবে বলেন? আমি তো এই অবস্থা। তো যাই হোক এইভাবে, আর তার সামনে তো এইভাবে করলাম। তো তারা গেল গা। তো একজনে বেডে একজনে করলো, কয় যদি অপারেশন করেন তো সরকারিভাবে একটা দেন, দরখাস্ত দেন, হুইল চেয়ার দেবো তারা। তো তারা আবার সরকারি হসপিটালে আমাদের জানা মতে তেলে চিকিৎসা হ্যাঁ। ডাক্তার কাকার ওই যে, তারপর এই কথা বলার পর ডাক্তার কাকা যখন সোহেল স্যারের সাথে কথা বলতেছে, সোহেল স্যার বললো যে ওর যে জায়গাটা চাপ খায়া বাঁকা হয়েছে, তার মানে মেরুদণ্ডের 2 মুড়া, ডাক্তারের ভাষায় কি জানি বলে, নরম হয়ে গেছে। ও যদি বেড রেস্টটা থাকে 3 মাস, তাহলে ওই জায়গাগুলো শক্ত হইলেও অটোমেটিক বয়ে পারবো। তাইলে আপনার এই জিনিসটা আর কাটাছিড়া করতে হইতেছে না। আর এখন যে সিস্টেমে আছে, ও হঠাৎ একদিন ভালো হয়ে যাব। আর কাটাছাড়া থাকলে ওই সম্ভাবনা ছিল না আর কি, হয়তো ওটা ভুলভাল আর কি, সান্ত্বনা দেয়। তো ডাক্তার কাকে কইতেছে, আব্বারে মনে করলো যে ওরে নিয়ে বাড়িতে জায়গাও 3 মাস থাকলে মনে কর যে এমনিতেই বসতে পারবো, কাটা লাগবো না। তাইলে দেখবি আল্লাহ যদি রহম করে, আল্লাহর উপরে জব্বার কর, নামাজ রোজা পড়ে তোরা সবাই দোয়াটাও করগা, ওই যে চাপটা খাইয়ে রয়েছে, চাপটা ছুইটা গেলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এরকম কিছু আর কি বুঝিয়ে দিল, ওগুলো আমি জানি না, শোনা কথা। তো এখনও এরকম। তো এই অবস্থায় বাসায় এসে বললাম, তো আমি তো ওইরকমভাবে বুঝতেছি না, প্রস্রাব পায়খানা সব কিছুই বিছানায়, এগুলা তো ওই অবস্থায় তো আমার আম্মা দেশে নেই, আমার ওয়াইফ সব কিছু করতেছে, প্রস্রাব করানো, গোসল করানো, যাবতীয় যা আছে নোংরা পরিষ্কার করা সব বিছানায় করতেছে। আর এই পর্যন্ত তো হসপিটালে যে ততদিন থাইকা এলাম 3-4 মাস, মেয়ে ও তো সবসময় আমার সাথেই, ওয়াইফ হসপিটালে টয়লেট প্রস্রাব সব কিছু পরিষ্কার করা ওই করতেছে, এই ওয়াইফ। হ্যাঁ, ওয়াইফ। তো পরবর্তীতে মায়ের আর এত সহজে বলতাছে না যে আমার যে অ্যাক্সিডেন্ট করছি, কারণ মা পাগল হয়ে আয়ে পড়বো বা এরকম। তারপরেও ফোন দিছে, ফোন দেওয়ার পরে কিভাবে জানি জানাইছে, বা মামাই জানাইছে, কেউ কইতাছে না, বাড়িতে থেকে কইতাছে না। তো জানানোর পরে এমনভাবে কাগজপাতির সমস্যার কারণে আসতে পারতেছে না। তো এইভাবে করতে করতে আমি
এই অবস্থায় মনে করেন যে বাড়িতে রইলাম, বাড়িতে এইভাবেই ওষুধ খাইতেছি, ট্রিটমেন্ট চলতেছে। এখন ওই জায়গা থেকে যখন কিনা পঙ্গতি থেকে আইসা পড়মু, গেলাম হলো গিয়ে সিআরপি হসপিটালে সাভারে। সিআরপিতে গেলাম, মানে বেড পাইলাম না, তার মধ্যে আবার একটা এক্সরে করলো, এক্সরে রিপোর্ট সব আছে আমার কাছে। তো এক্সরে করলো, এক্সরে করার পরে ওখানে বলতেছে যে 90 দিন পর পর 1.5 লাখ করে টাকা লাগবো। কত দিন করে থাকতে হবে এটা শিওর না, কিন্তু রোগীর সাথে কোনো লোক থাকতে পারবে না। তো এইভাবে বলতেছে রোগীর সাথে যদি কোনো লোক সেবা করে নাই থাকতে পারে, আর প্রস্রাব পায়খানা সব কিছু বিছানায় করে, অন্য মানুষে কীভাবে কী করবো না হইব যত্ন ওইভাবে একটাই করতে, তো আর ভালো হইব কি না এটাও করতেছে না ওই মুহূর্তে। তো পরে আনলো না। পরে আমার এক চাস্তো ভাই, ওর আম্মুর এরকম একটা সমস্যা হয়েছিল। তো ওই আমাদের এক এলাকায় আছে কালামপুর ধামরাই থানায়, ওই এলাকায় কবিরাজ হাড় ভাঙ্গার আর কি। তো কইতেছে যে ওর যদি মেরুদণ্ড ভাঙ্গা থাকে তো ভালো একজন কবিরাজ আছে সেই জায়গায়। এখন আমি 3 মাস বিছানায় স্টিল এইভাবে শোয়া সোজা বসতে পারি না। আর তখন আমার এই 3 মাস আগে কি হয়ে গেছে আমি এগুলো জানিও না, এখন আমার মাথায় ওরকম মনে আসে না। খুব যদি কিনা মনে করার ইচ্ছা করি ওই যে অ্যাক্সিডেন্টের আগের কথাগুলো ওগুলো একটু একটু মনে হয়, কিন্তু ওই যে অ্যাক্সিডেন্টের পরে ওইটুকু জিনিসগুলো কোন হসপিটালে রইলাম, কে কে রাখতে চাইলো, কী বলছি, কারে বকাবাজি করছি, এগুলো আমার মনে নাই। তো এই যে বউ সবার সঙ্গে আছেই সাথে, সবসময় যে জায়গায় আছি, কবিরাজ বাড়ি গেলাম। যাওয়ার পরে ও আমার ঘাড়ে স্টে দিয়ে নিয়ে গেল, গাড়ে ধরে বসাইছে। বসানোর পরে দেখলো এক্সরের কাগজটা, দেখলো এক্সরের কাগজটা দেখে হ্যাঁ কী না কি কইলো 3-4টা হাড় ভাঙছে, এটা সেটা ঠিক হয়ে যাব। হাড় ভাঙার চিকিৎসা আমার নিজের চোখেও দেখা উনি ভালো করছে। তো ভালো করছে, 70 বছর 75 বছরের এক বুড়ি এই জায়গা থেকে জয়েন্ট ছুটে গেছে, 8-9 দিনে ভালো হয়ে গেছে। আমার তো হাড় ভাঙে না, আমার তো সমস্যা রগে। এখন ওনার তো ট্রিটমেন্ট ভুল। কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট যখন করলাম তখন যে পয়রা যে গাছের সাথে বাড়ি খেলাম, এই জায়গাটা এতটুক জায়গা আর কি রক্ত জমাট বেঁধে গেছে, নীলা পড়ে গেছে। এই যে কিছু কিছু ব্রয়লার মুরগি দেখবেন চাপ বেশি খেলে নীল হয়ে যায়, এরকম রক্তটা জমাট বেঁধে গেল। সেট ভাড়া রুম ভাড়া নিলাম 1700 টাকা দেয়া। যে আমার শরীরের ব্যথাটাতে গেছে, কিন্তু আমি যে কারণে আইছি ওইটা তো হইতেছে না, আমার তো মাথায় বল পাইতেছি না। পরে কথা এটা দেরি হইব, এটা সেটা আমাকে যদি দেরি হয় তাহলে আমি এই জায়গায় পড়ে থাকুম, যদি ভালোই না হয়। তা আমি যদি এইভাবেই থাকি তা আমার বাড়িতে যাই শুয়ে থাকুম, এই জায়গায় তো শুয়ে থাকে লাভ নাই। আমি ফ্লোরে শুইতেছি, আমার মেয়ে এইভাবে শোয়া, আমার বউ এইভাবে শোয়া, তার আমি বাড়িতে যাই গে। বাড়িতে এলো কিন্তু ওই যে গাছন ওষুধ লাগাইলো, এই যে জায়গাটা ভারী লাগছিল ভিতর থেকে জায়গাটা গেছে পইচা গেছে গা, উপরে স্কিন ঠিক আছে। তখন আমার এই জিনিসটা ব্রেনে অ্যাটাক করলো, আমি পাগল হয়ে গেলাম। আমি কি ওরা চিনি না জানি না, বকাবজি করতেছি, মারামারি করতেছি। আমার আব্বারে দেখে আমি ভয় পাই, কেউ আমি চিনি না বাপকেরা। আবার কেউ হুদেই ডাক পারতাছে, একজন আমার আছে মাফ করুক আমারে, আমি ভুল করে করছি, এগুলো সব কিছু আমার সেন্স আসছিলাম না আমি। তাছাড়া একজন কারণ ছাড়া একজন মানুষ আমি কি লেগে গালি দেবো। তো পরে আমি সবার কাছেই ভুল করছি এরকম। তো তারাও বুঝতে পারছে যে কি ব্যাপার, ও আমার সামনে কথা কয় না, এত ভালো একটা পোলা হঠাৎ করে এরকম আচরণ। তারা ওইভাবে মাইনা নিছে, কেউ মাইন্ডে নেয় নাই যে বাবা এরকম। তো চিকিৎসা করলাম। আমি যেটা বুঝি, মানে আমার এতক্ষণ গল্প শুনে যেটা মনে হয়েছে, ওনার প্রথমত উনি ধাক্কাটা খেয়েছে, সেটা হচ্ছে মেরুদণ্ডের একেবারে শেষ যে জায়গাটুকু থাকে ওইখানে অ্যানাল সাইটের উপরে, মানে এই জায়গাটুকু ওনার ধাক্কা খাওয়ার পরে আলটিমেটলি ব্রেনের কোনো একটা সেন্সেসরি পার্টে ভয়ঙ্কর রকমভাবে ধাক্কা খায় বা অফ হয়ে যায়, যেটাকে উনি বলছে স্পাইনাল কর্ডে ধাক্কা। এবং তারপরে বেসিক্যালি ওনার নাভির নিচ থেকে একদম পায়ের আগা পর্যন্ত সমস্ত কিছু অবশ, স্টিল না আজকে পর্যন্ত অবশ। কিন্তু যে ধাক্কাটা খেয়েছে ওই ধাক্কাটার ব্যথাটা ওইটা ওই জায়গাটুকু পচে গেছে, হ্যাঁ। এবং সেই পচে যাওয়ার জায়গাটা আবিষ্কার হয়েছে 4 মাস পরে। যেহেতু ওইটা ব্রেনের নার্ভের সঙ্গে যুক্ত, সুতরাং ওনার মধ্যে অনেক আবল তাবল আচরণ গ্রো করেছে। কিন্তু এই প্রসেসে যেতে উনি ডাক্তার থেকে শুরু করে কবিরাজ থেকে শুরু করে আবার ডাক্তার, আর এই 4.5 বছর তো এটা একটা উপাখ্যান, হ্যাঁ। ভুল ট্রিটমেন্টে কী হতে পারে, আর একটা ছোট্ট জিনিস মানুষের জীবনটাকে কীভাবে এলোমেলো করে দিতে পারে। বাট আমরা কখনোই নেগেটিভ জিনিসটাকে বড় করে দেখব না। লাইফ ইজ অল অ্যাবাউট স্ট্রাগল, যুদ্ধ আমাদের করতেই হবে, প্রত্যেকের জীবনেই আছে। আমরা বরং ফাইটিংটাকে বড় করে দেখব। অনেক পজিটিভ একটা মেসেজ আছে আজকের এই স্টোরিতে, বলেন তারপর। তো যাই হোক এইভাবে যখন ইমিডিয়েটলি করলো, অতটুকু
মাংস শরীরের এক জায়গায় থেকে এক জায়গায় নিয়ে লাগানো সম্ভব না। কতটুকু মাংস? মোটামুটি 1 থেকে 1.5 কেজি। 1.5 কেজি মাংস ওখান থেকে? হ্যাঁ, এই যে আমি যতটুকু মোটার থেকে মেরুদণ্ডের হাড় পর্যন্ত যতটুক গর্ত, হাড় এইভাবে যে ড্রেসিং করে হাড়ের মধ্যে করকর করে আমি বুঝি, হাড় পর্যন্ত মাংস ওইটা ফালাইছে যেটুকু পড়ছে। তো পরে এতটুকু মাংস অন্য জায়গায় থেকে লাগানো সম্ভব না, তো এটার কোনো ট্রিটমেন্টও ওই নাই। অপারেশন করে মাংসটা ফালাই দিল, এটার শুধু ট্রিটমেন্ট একটাই, ওরে ভালো মন্দ খাওয়াইবেন, শরীরে থেকে মাংস বাড়বো, ঘাটা ছোট হইব। তো ছোটো হইতে হইতে পরবর্তীতে যখন কিনা গাড়ির সাইজটা ছোটো হয়ে যাবো তখন লগে এক জায়গায় থেকে মাংস কাইটে বলবো। তো যাই হোক এইভাবে করলো। তো ওই অবস্থায় ডাক্তারগুলো যে ড্রেসিং করতে আসতেছে, ওরা ঘাওয়ের পরিমাণটা দেখে সিনিয়র ডাক্তারগত কাইটে কাইটে অভ্যাস, ওরা যখন না থাকে, এমনি যারা ট্রেডিংয়ের জন্য আছে গণস্বাস্থ্যে সাহস পেতেছে না। একটা মানুষ আছে আমার ওয়াইফকে অনেক হেল্প করছে, বাবুল ভাই নামটা বলতে হয়। ড্রেসিং তো তার গয়নে করি, আর আমি একটা জিনিস কই, এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার একটা ইনকাম নাই, আমি পড়ে গেছি। আমার ইনকাম বলতে আমি তো এইভাবে কিভাবে চলতেছে ওটা তার আমি হসপিটালে বসে আর বুঝতেছি না, কে দিতেছে, কে কী করতেছে, কে চালিয়ে নিতেছে। আর আমার ছোট ভাই, আমার মেজো ভাই যে অ্যাক্সিডেন্টের আমি একটা লোন উঠাইলো, কারণ আমার ওই রকমভাবে তো টাকা আমার পরিবারের সম্ভব না। তো লোন উঠায় 50,000 টাকা নিয়ে হসপিটাল গেলো, আর 50,000 টাকা হসপিটাল গেলে কি এরকম একটা ইয়া। তো এই যে শুরু হইলো, তো ঘাটা ওই বাবুল ভাই দেখলো, আবার আমার ওয়াইফ দেখতেছে, হসপিটাল নার্সরা কিছু যাইতেছে গা, সাহস পাইতেছে না, আবার বিশ্রী গন্ধ, রুম স্প্রে লাগে 2-3টা করে। এরকম অবস্থায় পরে বাবুল ভাইয়ের কইলো যে আপনি আমার শিখিয়ে দেন। আপনার ওয়াইফ বলল? হ্যাঁ, শিখিয়ে দেন। পরে কয় আপনি পারবেন, কয় শিখিয়ে দেন। পরে গ্লাভসগুলো হাতে নিয়ে ও দেখতে 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 কাটাকাটিগুলো শিখলো। শিখার পরে ডাক্তার সময় মতো আসতেছে না, পাইতেছে না, ড্রেসিং ওই করে। আপনার কেমন লাগে যখন ড্রেসিং? আমি বুঝি না তো। ও আপনার তো ওই আমার বোধ নাই, কিন্তু কেসি দেয়া খোঁচা লাগলে পা ফাল দেয়া দাঁড়িয়ে যায়। ও পা অটো দাঁড়ায় যায়? হ্যাঁ, অটো দাঁড়িয়ে যায়। এই যে আমি যখন সুরসুরি দিমু, এই যে সুরসুরি দিলে ওই যে দেখেন আঙ্গুর কেমন করে, এগুলাই করে। এই যে অনুভূতি, এই যে দেখেন, এই যে পাও নড়তেছে, আমি কিন্তু না, এটা আউট অফ কন্ট্রোল, আমার কন্ট্রোল নাই। পাও তো বাঁকার মতো হয়ে গেছে। হ্যাঁ, এই যে বাঁকার মতো হয়ে গেছে। একটা জিনিস 4 বছর 4.5 বছর যদি ব্যবহার না থাকে তাহলে ওটা কি হয়? এই যে সুরসুরি দিছি, এই যে তখন অটো উঠতেছে, এই যে এটা আমার কোনো কন্ট্রোলিং নাই, এই কারণে তো আশাও ছাড়া পারতেছি না। তো যাই হোক, এইভাবে এখন ওই ড্রেসিং করতেছে, আর আমি খাইতেছি না, একদম কাবু হয়ে গেছি। আমারে গামছা দিয়ে বান্ধা তারপর খাওয়াইছে। আবার আমার সামনে ও আইলে আমার মারতাছি, আমার ওয়াইফরে। আমার মেয়েটা সামনে আহে, আমার কাছে মনে হইতেছে ওর আমার কেমন জানি কী করতেছে, ওই যে ব্রেন এলোমেলো হয়ে গেছে, ওরে মারতাছি, ঘুমের মধ্যে ওর দৌড়েছিবি দিতে যাইতেছি। আমার ওয়াইফ আমার থেকে আলাদা, আমি একলা একটা খাটে ও নিচে শুয়ে রয়েছে। তারপর তো ওইটা নিয়ে দৌড়াদৌড়ি, তো ঢাকা ড্রেসিং করতেছে, আর মাঝে সাথে 7 দিন 8 দিন 15 দিন পর পর যে ড্রেসিং ডাক্তারে দেখা আনতেছে কী পরিস্থিতি। ওই ডাক্তাররা বলতেছে ড্রেসিং কে করে, আমাকে আমার ওয়াইফ করে। কয় ভালোই পরিষ্কার রাখতেছে, তার ডাকান। তো পরে ওরাই দেখাই দিত যে এইভাবে করবেন, কারণ আমার নেওয়াটা সবচাইতে কষ্ট, ওই উঁচা করে নেওয়া। তো এই যে গোসল করি আমি 7 দিন 8 দিন পর, 10 দিন পর, এমন 22 দিন পর গোসল করছি কিছুদিন আগে। দৌড়ার মানুষ নাই বাড়িতে। তো এইভাবে কষ্ট করতে করতে আর ঘরে পড়া অবস্থায় ডাক্তার ট্রিটমেন্ট করতে করতে নিজেও যা ছিল। 20-22 দিন পরে গোসল করেন? আচ্ছা, ওনাকে দেন তো, আপনার ওয়াইফকে দেন, আপনি একটু কথা বলেন। 20-22 দিন পরে গোসল করে একটা মানুষ ঘরের মধ্যে আছে, খারাপ লাগে না? লাগে, খারাপ লাগে, কিন্তু ওর তো বের করতে সমস্যা হয়, সেই জন্য। তো 4 বছর 4.5 বছর যাবত আছেন, কখনো মনে হয় না মানে যে কি হবে, ফিউচার তো নাই, এরকমভাবে কেন ওর সাথে ওর থাকার দরকার? এই প্রশ্নটা আপনাকে করতেছি কারণ এটা আমাদের অনেক দর্শকেরই মাথায় আসবে, যে কারণে আপনার কথা একটু শুনি। হ্যাঁ, ঠিক আছে, সবাই এই কথাই বলে, কিন্তু আমি ভালো সময় ছিলাম, এখন খারাপ সময় থাকবো না, এটা তো ঠিক না। সেই জন্য আল্লাহ যার ভাগ্যে যা রাখছে, এটা তো কারো হাত নেই। আপনি যে ড্রেসিং করেন ওনার যে জায়গাটা, আমি একটা ছবি দেখিয়েছি, আমাকে পাঠিয়েছে, এটা কয়দিন পর পর করতে হয়? প্রতিদিনই করা লাগে। প্রতিদিন করতে হয়? প্রতিদিন। আল্লাহু আকবার। প্রতিদিন না করলে গন্ধ বের হয়ে যায়, যে ওখানে ইনফেকশন হয়ে যাবে, সেই জন্য প্রতিদিন করা লাগে। কি কি লাগে এটা করতে গেলে? পবিসব, সেলাইন, আবার গজ লাগে, আঠা লাগে,
মেডিসিন যা লাগে ড্রেসিং করতে আমরা সব নিজেরাই কিনে এই নিয়ে জায়গাটা আসি। হচ্ছে মেরুদণ্ডের একেবারে শেষ ভাগ আর অ্যানাল সাইটের একটু ওপরে। হ্যাঁ হ্যাঁ মানে আমি যদি বলি মলদ্বারের একটু ওপরে, একেবারেই মাঝামাঝি জায়গাটা, একেবারে গোল করা। আপনারা যদি ছবিতে দেখেন, এটা খুব শুধু বোঝানোর জন্য আপনাদেরকে দিয়েছি। এটা রেগুলার আপনাকে ক্লিন করতে হয়। হ্যাঁ হ্যাঁ রেগুলার করা লাগে। আপনি তো আগে জব করতেন গার্মেন্টসে, এখন জব করতে পারেন? না। এই জামাইয়ের এই অবস্থার জন্য চাকরি বাকরি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ। তো সংসার চলে কিভাবে? উনিও তো কোনো কাজকর্ম করে না, করতে পারে না। এই তো চলে। 55,000 টাকা থেকে 4 লাখ টাকা নামাইছে। আমি কই থেকে নেই তা না, আমার একটা ইঞ্জেকশনের দাম 2200 টাকা। 15টা ইঞ্জেকশন সেদিন দেওয়া হয়েছে শুধু জীবাণুমুক্ত করার লেগে 22,000 টাকা। আমার ঘর হলো মাটির। আমি কই স্যার আমার মাটির ঘর, বেচার মতো কিছু নাই, আমি ইঞ্জেকশন কিভাবে দেব? পরে সুব্রত স্যার নামের একজন, উনি বললো তাহলে আপাতত রাখেন, তো আপনি করেন, এটা আবার রিটার্ন ফারতে হইব, ফাইরা প্লাস্টিক সার্জারি দেবো। আর আপনার যে ব্যক্তিগত যে ছবি, মূল বিষয়টা হচ্ছে যে ওর সুস্থ দু পায়ে দাঁড়াবে, সে ট্রিটমেন্ট তো অনেক পরের বিষয়। ওর ঘাটা এমন হয়ে গেছে যে ওর ঘা ভালো করতে গিয়ে এখন ওর অবস্থা মানে একেবারে বেগতিক। হ্যাঁ, তো এই ঘা নিয়ে আর আমার ওই রগ নিয়ে আর ওই যে আপনার একটা ছবি দিছি আমি, হ্যাঁ এই ইউরিন পাসওয়ার্ড। হ্যাঁ ইউরান পাসওয়ার্ড, ওইটা এই প্লাস্টিক 4 বছর লাগাইতে প্লাস্টিক তো এমনি ধার, ওইটা হয়ে গেছে, কাইটা গেছে আর কি। ওইটা প্লাস্টিক সার্জারি করতে হবো। তো এরকম 2-3টা অপারেশন আছে, 2টা প্লাস্টিক সার্জারি। তো মোটামুটি ডাক্তারের কাছে এতদিন ধরে যে অভিজ্ঞতা হয়েছে, এতদিন ওইভাবে অ্যামাউন্টটা মোটামুটি মনে করেন যে পারতাছি না আমি, কত লাগবে এটা এখন শিওর দিতে পারতাছি না, কিন্তু তাগো টার্গেট একটা বড় অ্যামাউন্টই লাগবে যেটা মনে হচ্ছে কথা শুনে, কিন্তু তাগো টার্গেট অনুযায়ী মোটামুটি 6-7 লাখ লাগবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন। জি বলেন। আমার মূলত বিষয়টা খরচটা আরো বেশি যায়, কি কারণে আমি তো নড়তে পারি না। ঢাকার ভিতরে একটা ডাক্তার যদি আমি 1,000 টাকা ভিজিটে লাগাই, আমার এলাকায় থেকে আসতে 4,000 টাকা গাড়ি চলে যায়। ওনাকে নিয়ে আসতে গেলে এটা উনি এখানে এসছেন সুদের উপর টাকা ধার করে। তো এরকম অনেক পর্যায়ে হয়েছে। তারপরে যে ওই যে আপনার বললাম যে আমার মেয়ের এভাবে করে আমি টাকাটাই করছি, তো আমার এক বড় ভাইয়ের বলছি সমস্যা নেই, নো প্রবলেম, আমি ওই যে 2,000 টাকা আরেকজন 1,000 টাকা করে এভাবে আর কি, যে কোনো ব্যবস্থা করে। সহজেই অনুমেয় যে পরিবারের একটা উপার্জনক্ষম ব্যক্তি যদি 4.5 বছর এভাবে বিছানায় পড়ে থাকে, তাহলে ওই পরিবারটার অবস্থাটা কি দাঁড়ায়। এক, আপনি এটা অনুমান করে নেন। 2 নম্বর হচ্ছে ওনার একটা ছোট্ট মেয়ে আছে। হ্যাঁ, এই মেয়েটার একটা ভবিষ্যৎ আছে। 2, 3 নম্বর হচ্ছে যে যেই ভদ্রমহিলাকে উনি বিয়ে করছেন, দেখতে পাচ্ছেন ওনার বয়স, এবং কত বছরের সংসার ভাই? 9 বছর। 9 বছরের সংসারের মধ্যে 4.5 বছর 5 বছর শুধু বিছানায় এই ভদ্রলোক। 5 বছরের হচ্ছে হলো সংসার। বিয়েটা কেমন ছিল সেটা তো বলেছেই। আমি আসলে গল্পের এই পর্যায়ে এসে আমি একটা সম্ভাবনার জায়গাটা ওপেন করতে চাই আপনাদের সবার জন্যই। ওরা আমাদের কাছে এসছে, আমরা চেষ্টাটুকু করব ওদের জন্য, নিশ্চয়ই করব, যেটা আমাদের অনুষ্ঠানের ধারাবাহিক কোনো ব্যাপারে আমরা করি। কারণ এইখানে একটা মানুষকে হেল্প করা মানে হচ্ছে একটা পরিবারকে দাঁড় করিয়ে দেয়া, ওর মেয়ের ভবিষ্যৎটা দাঁড় করিয়ে দেয়া, ওর সংসারটাকে ঠিক করে দেয়া। আমরা শুধু হেল্প করব, বাকিটুকু হচ্ছে আল্লাহর উপর ছেড়ে দিব। ওর ব্যাপারে আমার প্রাথমিক পর্যায়ে যতটুকু ইনভেস্টিগেট করা দরকার, ওনার এলাকার চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলা, প্রত্যয়ন করা, বিভিন্ন জায়গাগুলোতে প্রাথমিক পর্যায়ে আমরা যেসব ইনভেস্টিগেট করা, সেগুলো আমরা করেছি। আজকে ওনার লোকাল অ্যাড্রেস, উনি যেখানে থাকেন, ওনার প্রপার বাড়ির ঠিকানা সহ সব কিছু ওপেন করে দিচ্ছি, প্লাস ওনার ফোন নাম্বার সহ যতগুলো নাম্বার উনি দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ। আপনারা যদি ফার্দার কোয়ারি করতে চান, আমি বলছি না যে আমার কোয়ারি সব কিছু, ফার্দার কোয়ারিতে আরও অ্যাডভান্স লেভেলে আপনারা যদি কোয়ারি করতে চান, আপনারা ওর বাসায় যাবেন, আপনারা ওর সাথে দেখা করবেন, সেই সুযোগটুকু থাকবে। ভাই আমি কি ঠিক বলেছি? হ্যাঁ ঠিক So, অল টাইম এই সুযোগটাও থাকবে। আপনারা যান, দরকার হলে ওনাকে দেখেন যে উনি আসলেই বিপদগ্রস্ত কিনা, ওনার আসলেই হেল্পটা দরকার কিনা, আপনারা ওনাকে হেল্প করেন। আর এই মানুষটাকে হেল্প করলে এই পরিবারটা তার দাঁড়িয়ে যাবে। এটা যে কত বড় একটা ইনভেস্ট, কত বড় একটা সওয়াবের কাজ, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। আমি ওনার ডিটেলগুলো দেওয়ার আগে আমি ওনার ওয়াইফকে একটা কোশ্চেন করতে চাই, তারপর আমি অনুষ্ঠানটা শেষ করবো ডিটেলটা দিয়ে। আপনি ওনার ওয়াইফকে দেন। তার আগে না, আপনার সাথে একটু কথা বলি, যেহেতু মা এখানে বসে আছেন। আপনি কিছু বলতে চান আমাদের এই দর্শক যারা দেখবে, লাখ লাখ মানুষ দেশের বাইরে থেকে, দেশ থেকে? একটু নেন, মাইক্রোফোনটা কাছে নেন। দেখতে চাই আমি আপনাকে সহযোগী, আমি চাইতে পাই যেন আমার ছেলেটা যেন ভালো হয়, আমার অন্যের সহজ আমি ছেলেরা চিকিৎসা করতে পারি টাকার বিনিময়ে। আমার যা আসল সব আমি বিগড়াইছি, এখন আমার সমর্থ নাই ওই ছেলের আমি ভালো করার জন্য, একটা চেষ্টা বড় ধরনে যাওয়ার লিগে। তাই আপনার কাছে আইছি, আপনাকে যা মহব্বত লাগে তাই আপনি করবেন। আপনার দেখলাম একটু আগে ভিডিওতে আপনি ওনাকে ধরে বিছানায় তুলতে তোলেন, এইভাবেই করেন? 4 বছর ধরে পেশাব করে, পায়খানা করে সব ভালো, এরকম বসের পোলা ঘরেতে আমি কেমনে থাকা পারি? আমার ওটা দেখলে আমার মন ঠিক থাকে না। আপনি দোয়া করেন, আপনার দোয়াই সবচেয়ে বড় কিছু। দোয়া এই পর্যন্ত আছে বাবা।
আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবে, এর চেয়ে বড় কিছু নাই, মায়ের দোয়ার উপর কোনো কিছু নাই। আর আপনার ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আছি তো সবাই মিলে। আপনাকে দোয়া, আল্লাহর দোয়া। জি জি, আপনি দেন আপনার হ্যাঁ বউকে দেন। আপনি বলছিলেন যে আপনার মা এবং বউয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক। আপনাকে একটা প্রশ্ন দিয়ে শেষ করি, কি নাম ওনার? মনি। মনি। মনি, যদি কখনো এরকম হয়, আল্লাহ না করুক, আমরা দোয়া করি আপনার হাজব্যান্ড ভালো হয়ে যাবে, যদি কখনো এরকম হয় যে এর চেয়ে পরিস্থিতি খারাপ হয়ে গেল, স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটা তো একটা সংসারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং একই সাথে আপনি ওনাকে স্বাভাবিকতার জায়গা তো অবশ্যই নাই, অন্যরকম একটা সাপোর্ট দিয়ে যেতে হচ্ছে। এইরকম একটা অবস্থায় উনি যদি আর কোনো দিন ভালো না হয়, ধরেন আল্লাহ না করুক, আপনি কি করবেন? না স্যার, আল্লাহ যতদিন রাখছে থাকবে, আমি পাশে আছি। অনেক মানুষ অনেক কথাই বলে, কিন্তু আমি ওটা গুরুত্ব মনে করি না। আমি যা সব কিছু তো আল্লাহর ইচ্ছা, তাই না? উনি রে থুয়ে গেলে কি আমার কপালে সুখ আসবে না? কিন্তু আমি চাই না যে যতদিন আছে আমি ওর সাথেই থাকবো। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমরাও সাথে আছি। আমরা কি নাম বাবা? মাইমুনা ইসলাম রীতি। ময়মিনা আসলাম রীতি। মাইমুনা ইসলাম রীতি। রীতি, ও বোধহয় আপনাকে সুস্থ দেখেনি না? ওর হ্যাঁ, অবস্থা সুস্থ যদি- দেখছে। দেখছে? ওর কষ্টটাই বেশি। ও 2.5 বছর পর্যন্ত তাক, আপনি কাঁদেন না, ওর কষ্ট পাবে। ওর জিনিস দেয়া পাশের রুমের আরো 2টা বাচ্চা মানুষ হয়েছে, তখনও বুঝে নাই। ও এখন বুঝে। ওর ওর নিয়ে আমি টিভি দেখি না, টিভি দেখলে একটা কাপড় চোপড় পছন্দ হলে কয় আব্বু তুমি আমার মার্কেটে নিয়ে যাবে। আবার পার্কে গেলাম, আপনার এই ভিডিওগুলো ও আমার সাথে সাথে দেয়। ওই যে মামুনির ভিডিওটা দেখলাম, বালিতে কুকুর দৌড়াইতেছে, বিড়াল দৌড়াইতেছে, আমার বাচ্চার ভিডিওটা। ও কইতে যাবো আমরা বেড়াইতে যাম না, তুমি আমার নিবেন আগে হোন্ডা দিয়ে ঘুরতা। এই জিনিসগুলো সবচাইতেই হয় আমার লিগে। আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কারণ আমার ভালো রাখার লিগে আমার ভাই, বাবা, মা সবাই সাপোর্ট করে, শুধু আমার হাসি খুশি টাকার লিগে। আর একটা জায়গায় বসে থাকলে এমনি মেজাজ খারাপ হয়ে যায়, রাগ করি কেউ কিছু মনে করে আপনি না। অনেক সৌভাগ্যবান ভাই, আমি আপনাকে কথা বলি, আমাদের হয়তো অনেক নেগেটিভ বিষয় আছে এই ভিডিওতে। সৌভাগ্যবান কারণ আপনি এত বড় একটা পরিবারে জন্মগ্রহণ করছেন, সবাই আপনার পাশে আছে। আপনার ভাইরা কিন্তু আমরা ভিডিওতে আনেনি, ওনারা কিন্তু নিয়ে এসছে আপনাকে আমার এখানে। ভাইগুলো আর ওই যে পাশের যে ছেলেটা, ছেলে মেয়েগুলা, আপনার মা কিন্তু- এবং আপনার আমি এরকম wife। ওর কথা না বললে নয়, এভাবে বললে পরে আরো অনেকের কথা বলা যায়। আমার এই রাস্তার মধ্যে এই মনে করেন এই সাহায্য সহযোগিতার থেকে অনেক মানুষই আর কি, আমার যে পরিবার ওগো কলেজের পকেট মানি আর কত, ওই জায়গায় থেকে ওই যে আমার ড্রেসিং প্রত্যেক দিন লাগে 3 থেকে 400 টাকা খরচ, এখন তো ওই করে থেকে ডাক্তার খরচটা লাগে। ইনশাআল্লাহ আপনার ব্যবস্থা হয়ে যাবে। তারপরে আপনি এই যে একটু প্রসাবের হ্যাঁ। পাইপগুলো পাল্টার লাগে, এখন যদি আমার প্রসাব বাইটকা যায় কোনো কিছু করার নাই, তো সব জিনিস নিয়ে আইছি, এখন যদি হয় তাহলে করে দেবো। বাড়ির ঠিকানা হলো, যেখানে গেলে আপনার সঙ্গে দেখা করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আশুলিয়া থানা, শিমুলিয়া ইউনিয়ন, 3 নং ওয়ার্ড, কান্ঠাপাড়া। কান্টাপাড়া। হ্যাঁ, কান্টাপাড়া। আপনার নাম ওখানে কি আমার নাম মুরাদ হোসেন বললে হবে, আলী হোসেন মেম্বারের বাড়ি বললে হবে, আব্বারও সবাই চেনা, লোকমান হোসেন লাবু মেম্বার বললেও হবে। যান, এভাবে বললে গিয়ে দেখেন, ভেরিফাই করেন, আসেন আমরা এই পরিবারটাকে দাঁড় করাই দিই। এবং এর চাইতে আনন্দের কোনো কিছু হবে না যদি ও হাঁটতে পারে, এর চাইতে আনন্দের কোনো কিছু হবে না যদি ও সত্যি সত্যি ওর মেয়ের শখগুলো পূরণ করতে পারে, এর চাইতে আনন্দের কোনো কিছুই হবে না যদি আমরা এই বোনটিকে তার হাজব্যান্ড কর্মক্ষম করে তার কাছে ফিরিয়ে দিতে পারি। আর মার কথা কি বলবো, মার কাছে তো সন্তান, বুঝতেই পারছেন। সো কত বড় ইবাদত। আমরা সবাই মিলে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সফল হব, ইনশাআল্লাহ আমরা সফল হব। ভিডিওর আপডেট আপনারা নিশ্চয়ই জানতে পারবেন অন্যান্য ভিডিওগুলোর মতো। কিছু বলার আছে শেষে ভাই? শেষে বলার মতো এটাই বলবো, এই 4 বছর আমার জীবনে অনেক কিছুই ঘটে গেছে, হাসি খুশি ছিলাম। তো এই 4 বছরে অনেক মানুষের সাথে বা আগে পরে আমার পরিচিত সবাই ভিডিও দেখবে, সবার কাছে ভুল আমি যতটুকু করছি, আমার ভুল থাকলে চলার পথে ভুল হতেই পারে, আমি সবার কাছে মাপ চাইতেছি। আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আপনারা যে যতটুকু পারেন আমাকে হেল্প করবেন।